হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। এবং আজকে আমাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট আছে, আবিদ ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাসে আজকে আসার জন্য। থ্যাংক ইউ অলসো। এন্ড তোমরা হয়তো অনেকেই জানো না, আবিদ ভাইয়া বাংলাদেশের প্রথম, এন্ড আমি বলতে চাইছি প্রথম এবং একমাত্র প্রফেশনাল সিভি রাইটার যিনি অলরেডি 1600 সিভি লিখে ফেলেছেন। তো আমি যেহেতু কয়েকদিন ধরে সিভি নিয়ে কাজ করছিলাম, আমি ভাবলাম যে আবিদ ভাই নিজে এসে যদি বলতো যে সিভিতে কিরকম ভুল হয়, সিভির ফরম্যাটটা কেমন হওয়া উচিত, সিভির পাওয়ারফুল ওয়ার্ড গুলো কি কি দেওয়া উচিত, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সিভি কিলার কোন জিনিসগুলো। কারণ তার হাত দিয়ে প্রায় 1600 সিভি গিয়েছে এবং তিনি অনেক ভালো করে জানেন যে কোন জিনিসগুলো সিভিতে অ্যাকচুয়ালি পাওয়ারফুল একটা ওয়ার্ড দিয়ে ভালো করে অ্যাট্রাকশন পাওয়া যায়, আর কোন জিনিসগুলোর কারণে সিভি গুলো বাতিলের খাতায় চলে যাওয়া যায়। তো আমি সবাইকে শুরুতে বলবো যে যারা যারা ভিডিওটি দেখছো, কমেন্টে প্লিজ আমাকে একটু জানাও যে কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো, আমরা তাহলে বুঝতে পারবো। এবং খুব ভালো হয় তুমি যদি তোমার কলেজের নাম, স্কুলের নাম বা ইউনিভার্সিটির নাম বলতে পারো। সো কলেজ, স্কুল বা ইউনিভার্সিটির নাম বললে আমরা বুঝবো আসলে তোমরা কে কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো। সো ওই ইউনিভার্সিটির ব্যাপারে যদি আমাদের কোনো ধারণা থাকে, আমি আবিদ ভাই অনেক ইউনিভার্সিটিতে যাই, স্কুল কলেজে যাই, সো আমরা যদি কখনো যেয়ে থাকি তাহলে তোমাদের সাথে আমার কথা বলাটা অনেক ইজিয়ার হবে। সো আমাকে তাড়াতাড়ি একটু কমেন্টে জানাও যে কে কোন জায়গা থেকে আসছো। এবং আমরা অলরেডি 250 মেম্বার হয়ে গেছে। সো প্লিজ নিচে জাস্ট একটা শেয়ার বাটন আছে, ক্লিক করো, ক্লিক করে তোমার ফ্রেন্ডের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও, যেন তোমাদের সবাই সিভির যে পাওয়ারফুল ওয়ার্ড গুলো আছে এবং সিভি কিলার যে জিনিসগুলো আছে এই সবগুলোর ব্যাপারে খুব ভালো করে জেনে যায়। এবং যা যা ভিডিওটি শেয়ার করে ফেলেছো বা ফেলছো এখনই, তারা প্লিজ শেয়ার করার পরে আমাকে কমেন্টে লিখো ডান। তো তুমি কমেন্টে ডান লিখলে আমি বুঝতে পারবো যে তুমি এবং তোমার সব ফ্রেন্ডরা মিলে এখন আমাদের এই ক্লাসটি দেখছো এবং সিভির ব্যাপারে যার যে কোয়েশ্চেন আছে সবগুলো করতে পারছো। সো আবিদ ভাই, আমি ফার্স্টে কতগুলা আমাদের স্টুডেন্টরা যে কে কোন জায়গা থেকে আসছে আপনি হয়তো জানেন যে সারা বাংলাদেশ থেকে ক্লাস করে। সো আমি ফার্স্টে একটু আপনাকে জানাতে চাই যে কে কোন জায়গা থেকে ক্লাস করছে। আমি আমাদের লাইভ ক্লাসে কিছু কমেন্ট যদি একটু আপনাকে পড়ে শুনে তাহলে ভালো হবে, রাইট? সো আমাদের অলরেডি 100 কমেন্ট চলে আসছে। সো আমি দেখছি যে বর্মন, সুমন, রকেট, মিলান, শৈশব, ফারহান, পঙ্কেশ, অঙ্কিতা সবাই চলে আসছে এবং এরা সবাই ডান লিখছে। তার মানে এরা অলরেডি শেয়ার করছে ওদের সব ফ্রেন্ডের মধ্যেও। থ্যাংক ইউ সো মাচ, যারা প্রতিনিয়ত শুধুমাত্র নিজে শিখছো না, তোমাদের বাকি ফ্রেন্ডদেরকেও শেখাচ্ছ। এবং আমি অলওয়েজ এই জিনিসটা বলি 10 মিনিট স্কুলে যে নেভার স্টপ লার্নিং। এন্ড এই লার্নিং এর জিনিসটা যে আসলে কতটা মজার, কতটা আকর্ষণীয় ভাবে তুলে ধরা যায় এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এটা তোমরা আসলে দেখিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো আসছে, ইশিতা আফসানা আসছে বিএনসি থেকে, আমাদের 10 মিনিট স্কুল টিম মেম্বার। রাজু আসছে, আসান হাবিব আসছে, রাকিব, রাশেদুল, জাকির হোসেন, শহীদুল, সবাই চলে আসছে। সো আই গেস আজকে আমাদের ক্লাস শুরু করতে পারি, রাইট? তো আজকে আমাদের ক্লাসের টপিকটা আমি বলে নেই। ফার্স্টে আমরা কাজ করব হলো সিভি, রেজিউমে, এই জিনিসগুলোর পার্থক্য কি, সিভি, রেজিউমে, বায়োডাটা, এগুলোর পার্থক্য কি। নাম্বার 2, আমরা আজকে বলতে চাই, আচ্ছা আমাদের কাছে ইপসিতা আপু চলে আসছে। ইপসিতা আপু হলো ইউনিলিভারের এইচআর এ আছেন, আমার খুবই প্রিয় একজন বড় বোন। থ্যাংক ইউ ইপসিতা আপু ক্লাসে জয়েন করার জন্য। সো সিভি, রেজিউমে, বায়োডাটার পার্থক্য কি। সেকেন্ডলি আমরা বলবো, আমরা যখন ফ্রেশার, ফার্স্ট টাইম জব করছি বা 1-2 বছর জব করে ফেলেছি, আমাদের সিভি রাইটিং এর ফরম্যাট কিরকম হবে, যে একটার পর একটা কোন জিনিসগুলো আসা দরকার এবং কোথায় কি লেখা দরকার। তো যারা যারা ভিডিও দেখছো অলরেডি উপরে কিন্তু আমরা পয়েন্ট বাই পয়েন্ট লিখে রেখেছি। সো তোমরা যারা অলরেডি দেখতে পাচ্ছ তারা একটা পারলে স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিয়ে দাও, যেন বাকিরাও জিনিসটা সম্পর্কে ভালো করে বুঝতে পারে। সো এটা হলো সিভি রাইটিং এর ফরম্যাট, পয়েন্ট বাই পয়েন্ট করে সুন্দর করে দেয়া আছে। থার্ড, আমরা যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো পাওয়ারফুল ওয়ার্ডস। যে কোনো সিভিতে খুবই 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 গুরুত্বপূর্ণ হলো সব পাওয়ারফুল ওয়ার্ডস, যেসব ওয়ার্ড দিয়ে আমরা নিজেদেরকে ডিসক্রাইব করি, যেসব ওয়ার্ড খুব সহজে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা জব অ্যাচিভমেন্ট সুন্দর করে ফুটিয়ে তোলে। সো সিভির মধ্যে পাওয়ারফুল ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করতে হয় এবং পাওয়ারফুল ওয়ার্ডগুলো আসলে যে কি কি, এটাও আমরা বলবো। এবং ফাইনালি ফোর্থ যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হলো সিভি কিলার। আই গেস এটা আপনার খুব ফেভারিট পার্ট, রাইট? আপনি ইন্টারনেটে সবসময় লেখালেখি করেন, নিউজ পেপারে লিখেন যে কোন জিনিসগুলো সিভিতে থাকলে তোমার সিভিটা বাতিলের খাতায় চলে যাবে। সো মেক শিওর তোমার সিভি যেন বাতিলের খাতায় না চলে যায় এবং আমাদের সিভি রাইটিংটা যেন একদম প্রপার হয়। সো আবিদ ভাই, আমরা তাহলে শুরু করি, রাইট? প্লিজ আপনি তাহলে বলেন যে ফার্স্ট যে পার্টটা আমাদের সিভি রেজিউমে পার্থক্য নিয়ে জিনিসপত্রগুলো। ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের 4টা জিনিস আছে। 4টা জিনিসের মধ্যে একটাকে বলা হয় হচ্ছে বায়োডাটা, আচ্ছা, একটা হচ্ছে সিভি, আচ্ছা, একটা হচ্ছে রিজিউম, আচ্ছা, আর একটা হচ্ছে প্রোফাইল। আচ্ছা। সো বায়োডাটা জিনিসটা কি? আচ্ছা, সো আমরা, হ্যাঁ আপনি বলছেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে বায়োডাটা জিনিসটা কি। বায়োডাটা জিনিসটা হচ্ছে লাইক
তুমি তোমার বিয়ের জন্য বা তুমি যে কোনো মানে এই বিয়ে শাদী এই সমস্ত পারপাসে একজন যখন তার যে ডকুমেন্টটা আরেকজনকে দেয় তখন সেটাকে বলা হয় হচ্ছে বায়োডাটা। বায়োডাটার মধ্যে কি কি জিনিস থাকে? বায়োডাটার মধ্যে থাকে তোমার নাম থাকে, তুমি কোথা থেকে পড়াশোনা করছো, বর্তমানে কি করছো, তোমার চাচা মামা খালা ফুপু এরা কতজন, তাদের ছেলে মেয়েরা কোথায় কি করছে না করছে, এই জিনিসটা থাকে হচ্ছে বায়োডাটায়। সো ইন শর্ট যদি আমরা বলতে চাই যে বিয়ের CV, বিয়ে করার জন্য যে সিভি লিখে ওটাকে বায়োডাটা বলে, ওইটাকে বায়োডাটা। বায়োডাটা লিখে এটা বিয়ের সিভি। আচ্ছা, তারপরে সিভি। সিভি হচ্ছে লাইক তুমি এখন আইবিএ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছো, এখন তুমি হয়তো মাস্টার্স করতে চাও, তুমি হয়তো পিএইচডি করতে চাও, তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছো, এখন হয়তো হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যেতে চাচ্ছো। সো সেই পারপাসে তোমাকে যে ডকুমেন্টটা তোমার প্রফেসরকে বা যার কাছে পাঠাচ্ছ তাকে তোমাকে যে ডকুমেন্টটা পাঠাতে হবে সেটাকে বলা হয় হচ্ছে সিভি। সিভি ইজ অলওয়েজ ইউজড ফর একাডেমিক পারপাস। আচ্ছা, এবং সিভিতে কি কি জিনিস থাকবে? সিভিতে থাকবে তুমি কি কি সাবজেক্টের উপরে পড়াশোনা করছো, তোমার স্ট্রেংথ গুলো কি কি, কোনটা নিয়ে তোমার প্রজেক্টের থিসিস ছিল, মানে কোনটা তোমার প্রজেক্টের টপিক ছিল, কোনটার উপরে তুমি থিসিস করছো, থিসিসের আউটকামটা কি ছিল। সো যেটার উপরে বেস করে তোমার প্রফেসরের জন্য সুবিধা হয় যাতে করে তোমাকে সে সিলেক্ট করতে পারে। সো সিভি এমন একটা জিনিস যেটা সবসময় একাডেমিক পারপাসে ইউজ হবে এবং এটার লেন্থ হবে অনলি 2 পেজ। ঠিক আছে। এরপর তৃতীয়তে যেটা সেটা হচ্ছে আমাদের রিজিউম। রিজিউমটা হচ্ছে লাইক তুমি এখন স্কয়ারে আছো, স্কয়ার থেকে তুমি হয়তো এখন এসিআই তে জয়েন করবে, আচ্ছা, এরকম একটা প্ল্যান করছো। সো এখন তোমার একটা জব থেকে আরেকটা জবে সুইচ করার জন্য তোমাকে যে ডকুমেন্টটা প্লেস করতে হবে সেই ডকুমেন্টটাকে বলা হয় হচ্ছে রিজিউম। এক জব থেকে আরেক জবে সুইচ করার জন্য যে ডকুমেন্টটা সেটাকে বলা হয় হচ্ছে রিজিউম। রিজিউমের মধ্যে পার্সোনাল ইনফরমেশন কম থাকবে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে একটা রিজিউম আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা পাই ফ্রেশাররা যে জিনিসটা করে সেটাও 3 থেকে 4 পেজ হয়ে যায়। বাট দিস ইজ এ বিগ মিস্টেক। কারো সময় নেই 3 থেকে 4 পেজের ডকুমেন্ট দেখা পড়া, কোনোটারই কোনো সময় নেই। মানে একদম ফ্রেশার থেকে আরম্ভ করে 10 বছর পর্যন্ত ওয়ার্কিং এক্সপেরিয়েন্স থাকা পর্যন্ত রিজিউম হবে 2 পেজেস। এবং 10 থেকে আরম্ভ করে 25 বছর বয়স পর্যন্ত জব এক্সপেরিয়েন্স থাকলে সেই ক্ষেত্রে রিজিউম ম্যাক্সিমাম 3 পেজ হতে পারে। আচ্ছা, এবং যারা সিনিয়র লেভেলের তাদের ক্ষেত্রে রিজিউমের মধ্যে জব ডেসক্রিপশন থাকে না, শুধু এটা অ্যাচিভমেন্ট বেসড সিভি। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে মানে আমি যেহেতু ডাইরেক্ট সিভি লিখি, সো আমি আমার লেখার এক্সপেরিয়েন্স বা মানুষের সঙ্গে যে কথা বলা শেয়ারিং এর মাধ্যমে আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে যখন কোনো রিজিউম একটা কোম্পানিকে দেওয়া হয় তখন সেখানে কোনো রকমের অনেকে আছে যে গোল গোল বল, তারপরে টাওয়ার, তারপরে ফানেল, মানে ডিজাইন করে। হ্যাঁ, ডিজাইন তুমি শিখে রাখতে পারো, হয়তো তুমি ডিজাইন শিখে রাখতে পারো। ডিজাইন করা সিভি শুধুমাত্র যদি তুমি ডিজাইনার পোস্টের জন্য যখন অ্যাপ্লাই করবা, ফ্যাশন ডিজাইনিং এর জন্য যখন অ্যাপ্লাই করবা, তুমি যদি ওই সমস্ত জায়গায় যখন তুমি অ্যাপ্লাই করবে তখন হচ্ছে তোমার ডিজাইন করা রিজিউম লাগবে। আদারওয়াইজ রিজিউমের মধ্যে কোনো ধরনের ডিজাইন বা কালার শেড এই ধরনের জিনিসগুলো দরকার নেই। তাহলে আমি একটা কোয়েশ্চেন করি। সিন্স আমরা বললাম যে বায়োডাটা হলো বিএর সিভি, সিভি মানে একাডেমিক যে কাজের জন্য দেওয়া হয়, রিজিউমি হলো জব সুইচিং এর জন্য দেওয়া হয়। সো যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের জন্য পপ কুইজ। সো তোমরা যদি একটা এখন বানাও, এই তিনটার মধ্যে তোমরা কোনটা বানাইতে হবে? বায়োডাটা, সিভি নাকি রেজিউমে? বায়োডাটা, সিভি নাকি রেজিউমে? আমাকে জাস্ট কমেন্ট করে জানাও তো, আমি দেখি যে তুমি আসলে ব্যাপারটা বুঝছো কিনা। এন্ড ডন ভাই আমাদের ক্লাস দেখছে, আমাদের দুজনকে হাই বলেছে। ডন ভাই হ্যালো ক্লাস করার জন্য। সো এখানে ডন ভাই সিভি রাইটিং এর উপর একটা বই আছে, আমি কিন্তু বইটা কিনছি এবং পড়ছি। সো আমি সবাইকে বলবো যে ডন ভাই এই বইটা খুবই হেল্পফুল, ডেফিনেটলি প্রত্যেকের পড়া উচিত। সো এখানে ফেরদৌস, নিশি, মুনা, ইসরাত জাহান, বাপ্পি কুমার, মেহেদি, নিজাম, আমির, জনি, ফাহিম, জিম, সৌমিক সবাই আসছে। অনেকের বায়োডাটাও লাগবে। ডন ভাই বলছে ডন ভাই আমার আপাতত বায়োডাটা লাগতেছে না, টাইম লাগবে আরো।
ফয়সাল, আকাশ কালো, রাজিদ, ইউসুফ, শফিকাল, আচ্ছা অনেকে অ্যানসার দিচ্ছে, নাইস, গুড। সো সবাই আচ্ছা আমার লাস্ট জিনিসটা প্রোফাইল। ও প্রোফাইল, প্রোফাইলের ব্যাপারটা বলা বাকি। জিনিসটা যেমন আইমান সাদিক, হ্যাঁ। সে এখন মানে বায়োডাটা বানাবে না, তার সিভি রিজিউম কোনোটাই দরকার নেই। তাহলে আইমান সাদিকের যেটা সেটা হচ্ছে গিয়ে প্রোফাইল। এটা কি ফেসবুক প্রোফাইল আবিদ ভাই? না না, এটা এটা ফেসবুক অন্য প্রোফাইল। profile। এটা হচ্ছে 2 পেজের মধ্যে তোমার অ্যাকমপ্লিশমেন্ট গুলোকে জাস্ট লিখে তোলা। আচ্ছা, লাইক তুমি যদি বিভিন্ন বড় মানে যারা টপ লেভেলে আছে, তারা আসলে কোন কোম্পানিতে কি জব করছে বা কি ধরনের কি করছে না করছে, এই জিনিসগুলো আসলে আচ্ছা, কেউ আচ্ছা। দেখতে চায় না। বুঝতে So, পেরেছি। তাদের ক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে 1 পেজ অথবা 2 পেজের একটা প্রোফাইল। বুঝতে পারছি। সেই ক্ষেত্রে তাদের ওই জিনিসগুলো অনেক ক্ষেত্রে দরকার। গৌণ। তার মানে আমাদের আপাতত তাহলে প্রোফাইল নিয়ে চিন্তা করার দরকার নাই। জি। And যারা যারা বিয়ে আমাদের করতেছে না, হ্যাঁ, যারা যারা বায়োডাটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা তাহলে সিভি আর রেজিউমে এর মধ্যেই থাকে। জি, ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে আগে সবাই বুঝতে পারছো যে তোমরা যদি বিয়ে না করতে চাও, বায়োডাটার আপাতত দরকার নাই, প্রোফাইলের আপাতত কোনো দরকার নাই। সো আমাদের জন্য আজকের কনভারসেশনটা হবে হলো সিভি আর রেজিউমে নিয়ে। সো আই গেস এখন সবাই এই জিনিসটা পার্থক্যটা খুব সুন্দর করে বুঝে গিয়েছো যে বায়োডাটা, সিভি, রেজিউমে এবং প্রোফাইলের পার্থক্যটা কি, রাইট? সো আমাদের ফার্স্ট অফ অল এই জিনিসটা বোঝা শেষ। তার মানে আমরা তাহলে আবিদ ভাই এখন আমরা ফরম্যাট নিয়ে তাহলে কথা বলি, রাইট? যে কিভাবে পুরো একটার পর একটা জিনিস শুরু হয়, নেম থেকে অ্যাড্রেস থেকে একটা একটা করে, এবং প্রতিটা কিভাবে লিখতে হয়, কি কাজ করতে হয়, পুরোটা আমরা যদি ডিটেইলসে বলি, তাহলে আমাদের যে 700, 750, 800 স্টুডেন্ট দেখছে তারা একদম সবাই প্রপারলি বুঝতে পারবে। আচ্ছা, রাইট? তো প্রথমে আমরা যদি এখন ধরো আমরা যদি এখন একটা রিজিউম নিয়ে কথা বলি, হ্যাঁ। লাইক তুমি এখন ফ্রেশার, তোমার পড়াশোনা শেষ, তুমি এখন হ্যাঁ। পাস করে বের হয়ে গেছো। হ্যাঁ। সো এখন তোমাকে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমার যে ডকুমেন্টটা লাগবে সেটা কি? সেটা হচ্ছে রিজিউম। Resume, সো তুমি right. কিভাবে রিজিউম বানাবা? হ্যাঁ, কিভাবে? তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, তোমার নাম, অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস নিয়ে অনেকের অনেক রকমের কথা থাকে। প্রত্যেকের আমাদের যার যে নামটা, হ্যাঁ। নাম তো আমরা কার কি নাম সেটা তো আমরা জানি। সো নেম, হ্যাঁ, নেম ডান। এরপরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা লিখতে গিয়ে আমাদের যেটা হয় কি, আমরা কোন জায়গার অ্যাড্রেস লিখবো, স্থায়ী ঠিকানা লিখবো না অস্থায়ী ঠিকানা লিখবো, বাবার বাড়ির অ্যাড্রেস লিখবো না শ্বশুর বাড়ির অ্যাড্রেস লিখবো, এগুলো নিয়ে নানান রকমের সমস্যা দেখা দেয়। সো অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যেখানে রাতে ঘুমাও, তোমাকে সেই অ্যাড্রেসটা ইউজ করতে হবে। বিকজ কেউ যদি তোমাকে চিঠি পাঠায়, কেউ কোনো কোম্পানি থেকে যদি তোমার কাছে কোনো একটা লেটার বা কোনো কিছু আসে, তাহলে সেটা যেন যে অ্যাড্রেসে পৌঁছাবে, এই মুহূর্তে তুমি যেখানে আছো সেইটা পাঠাবা। মানে সেই অ্যাড্রেসটা তুমি রিজিউমের মধ্যে দিবা, কারেন্ট অ্যাড্রেস। 3 নম্বর যেটা, মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেটা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যে আমরা অনেকে করি কি, আমরা কান্ট্রি কোড দেই না। এখন তুমি যার কাছে রিজিউম পাঠাচ্ছ, এখন তুমি মনে করো সিঙ্গাপুরে পাঠালা, এখন সিঙ্গাপুরে পাঠালে তুমি বাংলাদেশ থেকে রিজিউম পাঠালা নাকি থাইল্যান্ড থেকে পাঠালা না আরেক জায়গা থেকে পাঠালা, ওই এইচআর এর যার কাছে পাঠাচ্ছ, যে কোম্পানিতে পাঠাচ্ছ, ওই কোম্পানির লোকের কি দরকার আছে যে বাংলাদেশের ফোনের কোড কত সেটা খুঁজে বের করে তোমাকে ফোন করবে? রাইট, ঠিক বলছেন। তার তো কোনো দরকার নাই। আবার আরেকটা জিনিস আমরা কি করি, আমরা যখন রিজিউমটা পাঠাই, তখন অনেক সময় দেখা যায় রিজিউম একটা ফাইলে পাঠাই, ছবি আরেকটা ফাইলে পাঠাই। আচ্ছা, আবার অনেকে করে কি, রিজিউমকে মনে করো 2 পেজের রিজিউম হয়েছে, 2টা জেপিজি করে পাঠাচ্ছে। আচ্ছা, আচ্ছা। সো তুমি কি মনে করো যে তোমার রিজিউম, তুমি একটা কোম্পানিতে রিজিউম একবারে পাঠালা আর ছবি আরেকবারে পাঠালা, তো ওই কোম্পানিতে যে তোমার রিজিউমটা পাচ্ছে, সে কি তোমার 2টাকে আলাদা করে অ্যাটাচ করে দেখে, তোমার দেশের কান্ট্রি কোড খুঁজে বের করে তোমাকে ফোন দিয়ে, তোমাকে ডেকে এনে ইন্টারভিউ দিয়ে তোমাকে জব দিবে? আচ্ছা, আমি তো এখানে একটা কোয়েশ্চেন করতে চাই। জি, sure. আমরা কিন্তু অনেকেই জানি না যে বাংলাদেশের কান্ট্রি কোড কি। হ্যাঁ। এদিকে দেখো, আপনি বলেন না, আমি আসলে জানতে চাই যে আচ্ছা, তোমরা যারা ভিডিওটি দেখছো, অনেকে হয়তো একটু কনফিউজ। আমি কয়েকটা কমেন্ট দেখলাম যে ভাই কান্ট্রি কোড জিনিসটা কি। তো যেহেতু কান্ট্রি কোড জিনিসটা অনেকে জানে না, সো আমি একটু জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি জানো যে বাংলাদেশের কান্ট্রি কোড কত? আমি একটু কমেন্টে লিখে দাও তো। ফাহিম নামের এক ভাই কমেন্ট করে ফেলছে অলরেডি, বাংলাদেশের কান্ট্রি কোড কত? আমি সবাই এই দেখছেন, সবাই মোটামুটি, বাট এক্সাক্টটা আসছে না, দেখছেন? 00800 না কিন্তু জিনিসটা, বা 88ও না কিন্তু। না, বাংলাদেশের কান্ট্রি কোডটা কত? আমার হয়তো অনেকে জিনিসটা জানি না, দেখছেন? হ্যাঁ, রাইটও আসছে আবার রংও আসছে অনেকের। রাইটও আসছে, রংও আসছে। যাই হোক, বলে দাও। সো বাংলাদেশের কান্ট্রি কোডটা, হ্যাঁ, অনেকের রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হচ্ছে অনেকের
ঈশিতা রাইট আনসার হয়েছে, এশা হাসানের হয়েছে, অপুর হেমন্তির হয়েছে, মুন্নি, আসওয়াত হোসেন, ইয়েস। আমাদের বাংলাদেশের কান্ট্রি কোডটা হলো প্লাস, এখানে লেখা আছে কিন্তু +88। সো এটা হলো বাংলাদেশের কান্ট্রি কোড। যারা জানতে না এখন থেকে প্লিজ মনে রেখো, এবং যখন তোমার মোবাইলের নাম্বারটা দিবা কান্ট্রি কোড সহ দিও, কান্ট্রি কোড সহ দেওয়া। তাহলে জিনিসটা সুবিধা হয় সবার জন্য জানাটা। এরপরে যেটা হচ্ছে আমাদের ইমেল আইডি। রাইট। এখন ইমেল আইডি লেখার ক্ষেত্রে অনেকে হয় কি অ্যাংরি বার্ড, দুষ্টু পাখি, অচেনা ভুবন, হ্যাঁ, তারপরে কি জানি কালের সঙ্গী, হ্যাঁ, হ্যাঁ, অরণ্যচারী। তো এখন এই ধরনের মেইল আইডি কিন্তু মানে তোমার মেইল আইডি যদি এখন অরণ্যচারী হয়, তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তোমাকে কর্পোরেটে জায়গা দেওয়া হবে? আচ্ছা, এটা আমাদের সবাই জানতে যে ভাই ইমেল আইডিটা কেমন হওয়া দরকার। খুব সিম্পল, ইমেল আইডিটা যদি তোমার খালি নামটা হয় তাহলে সব থেকে বেশি সুবিধা হয়, লাইক ayman.sadiq@gmail.com অথবা ayman12 তোমার নাম আর একটা জাস্ট নাম্বার থাকলে ইটস গুড এনাফ। এর থেকে বাইরে মেইল আইডিতে কিছু দেয়া আসলে উচিত না। হ্যাঁ, জি। আচ্ছা, এরপর মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস, যে দুইটা জিনিস আচ্ছা, এটা নিয়েও অনেক কোয়েশ্চেন থাকে যে আমার মেইল আইডিটা ঠিক আছে কিনা। সো তোমরা আসলে এখন তোমাদের মেইল আইডিটা আমাকে কমেন্টে জানাতে পারো। সো আমার কয়েকটা মেইল আইডি দেখলে আমি তোমাকে বলে দিতে পারবো যে কোন মেইল আইডিটা ঠিক আছে বা কোন মেইল আইডিটা ঠিক নাই। সো যাদের অলরেডি মেইল আইডি আছে আমাদেরকে একটু কমেন্টে জানাও তোমার মেইল আইডিটা কি, তাহলে আমরা তোমাদেরকে এখনই অ্যাডভাইস দিয়ে দিতে পারি যে তোমাদের মেইল আইডিটা আসলেও ঠিক আছে নাকি কোনো কারেকশন দরকার। সো আমরা কি দেখবো যে কতগুলো মেইল আইডি ঠিক আছে কিনা। mohammadzubair@gmail.com, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। ফাহিম চৌধুরী 78@gmail.com, পারফেক্ট। ওয়াসিম রেজা 064, ওকে ঠিক আছে। MDP আহমেদ তানভীর, আপনার ইমেল আইডিটা MDP0281, এটার সাথে কিন্তু ভাই আপনার নাম বা আপনার এটা একটু চেঞ্জ করলে ভালো হয়, একটু চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, তারপরটাতে দেখি আমরা polok.hasibul@gmail.com, পারফেক্ট। লাবণ্য আমিন 99 পারফেক্ট। আসওয়াত 360@gmail.com, পারফেক্ট। তারপরে জিম মন্ডল@gmail.com, পারফেক্ট। ঈশিতা আফসানা ঈশিতা 14@gmail.com, ঠিক আছে। রিসাত লাভার বয় রিসাত, না লাভার বয় হওয়া যাবে না, এটা কিন্তু ওরা আবার ভাবতে পারে যে তুমি প্রেম করবা, ঝামেলা। এটা একটু চেঞ্জ করো কষ্ট করে, ঠিক আছে। শুধুমাত্র তোমার রিসাত নামটা দিয়ে একটু তৈরি করো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তারপরে শাহিনুজ্জামান 011@gmail.com, ঠিক আছে। ঈশিতা আফসানা ঈশিতা তো ঠিক আছে। নাহিয়ান বিন খালেদ, আচ্ছা নাহিয়ান আমাদের বাংলা ইনস্ট্রাক্টর। নাহিয়ান, তোমার ইমেল আইডি পারফেক্টলি অলরাইট। jeo7@gmail.com, ঠিক আছে। আজিজ ক্রেইনস@gmail.com, আচ্ছা। জীবনকে বলি ইমেল আইডি লেখার সময় কোনো ক্যাপিটালে লিখো না, স্মলার ইয়েতে লিখো, ঠিক আছে, ছোট হাতের ইংলিশ দিয়ে লিখো, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। আচ্ছা, arkmahir.metroni, আচ্ছা মাহিরেরটা মেট্রোনির মানের ঠিক আমি বুঝতে পারছি না। এটা যদি arkmahir.metroni একটু ছোট হতো তাহলে ভালো হতো, রাইট। শুধুমাত্র মাহির চৌধুরী@gmail.com হলে আই গেস ব্যাপারটা একটু ভালো হতো। আসলে ব্যাপারটা কি, তোমার নামের একটা ওয়ার্ড অথবা ফার্স্ট ওয়ার্ডটা ডট সেকেন্ড ওয়ার্ড @gmail.com, মানে বেশি কমপ্লিকেটেড না করাটাই বেটার। এক্স্যাক্টলি, সিম্পল। আচ্ছা, আরেকটা যেমন ইটস তহিদ, ওর ইমেল আইডি হলো বিং তহিদ, এটাও না হলে একটু বেটার হয়। তাহলে হয় কি, মনে হয় কি আমরা নিজেদেরকে নিয়ে একটু বেশি গর্ব করে ফেলছি যে আই এম তহিদ বা বিং তহিদ, তাহলে হয়তো অনেকে হয়তো এটাকে একটু নেগেটিভলি নিতে পারে। সো একটু সেফ সাইডে থাকার জন্য অন্য কিছু একটা দিলে মনে হয় বেটার হবে, রাইট। জি। তারপরে যে সাজিদ সিম্পল, এটাও যদি একটু চেঞ্জ করে, নামের বাইরে অন্য ওয়ার্ড না আসাই ভালো, ঠিক না। নামের বাইরে অন্য কোনো শব্দ যদি থাকে, ফর এক্সাম্পল সিম্পল বা বিং, আমি বলছি না এটা খুব খারাপ, বাট বেটার হয় যদি শুধুমাত্র নামের ওয়ার্ডটা ইউজ করো, অন্য নাম ইউজ না করাটা। আচ্ছা, ঈশিতা আফসানাটা ঠিক আছে, নাইম ইসলাম ঠিক আছে। এখানে একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে গিয়ে যে তুমি যদি একজন রিক্রুইটার হতা, রাইট, তাহলে তুমি আসলে আরেকজনকে যখন রিক্রুইট করতা, তাহলে তার কাছ থেকে তুমি কি কি জিনিস এক্সপেক্ট করতা, কিভাবে এক্সপেক্ট করতা, সেটা যদি তুমি একটু চিন্তা করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে তুমি যে কাজটা করছো এটা কতটুকু ঠিক বা কতটুকু। আমি কয়েকটা জন বলতে পারি, যেমন রুহিতে win.rohit একটু চেঞ্জ করলে ভালো হয়। ইমতিয়াজ এক্সিস্টস একটু চেঞ্জ করলে ভালো হয়, এক্সিস্ট ওয়ার্ডটা না হলে একটু তোমার জন্য বেটার হবে। তারপরে হটমেল @ এটা ডন ভাই আমাদের সাথে দুষ্টামি করতেছে।
শঙ্খ, হ্যাঁ ঠিক আছে, রাইমুদ্দিন, হ্যাঁ বাকিদেরটা মোরলেস ঠিক আছে। তার মানে বুঝতে পারছো ঝামেলাটা হলো যে নামের বাইরে অন্য ওয়ার্ড গুলো ইউজ করলে একটু ঝামেলা, যেমন উইন, এক্সিস্ট, লাভার বয়, এসব ওয়ার্ড ইউজ না করে শুধুমাত্র তোমার নাম এবং তোমার ইমেল আইডি ইউজ করো, তাহলে ঠিকঠাক আছে, রাইট? অলরাইট, ডান। সো আমাদের ইমেল আইডি শেষ। এরপরে আসছে হলো এরপরে আমরা যাব হচ্ছে স্কাইপে। এখন Done. হচ্ছে 2017 সাল, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণ বলি। হ্যাঁ। সেটা হচ্ছে আমি যখন 2004 সালে প্রথম মোবাইল ইউজ করা শুরু করি, আচ্ছা। তখন আমি মোবাইল নাম্বার মুখস্থ রাখতাম। নাম্বার সেভ করতে আমার মন চাইতো না, Okay. নাম্বার মুখস্থ রাখতাম। Okay. এভাবে 20টা 25টা 30টা নাম্বার মুখস্থ রাখার পর দেখলাম যে না, আর এটা সম্ভব না। মোবাইলের নাম্বার সেভ করা আমাকে শিখতে হবে, Right. এবং আমি মোবাইলের নাম্বার সেভ করা শিখি, মানে পরবর্তীতে আমি শিখছি এটা। এখন 2017 সাল, তোমার স্কাইপই নাই, তোমার ফোনে নেট নাই, তোমার ঘরে নেট নাই, এই ধরনের কথাবার্তা গ্রহণযোগ্য না, ঠিক আছে? তোমার স্কাইপি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, ভাইবার নাই, এই সমস্ত কথা এখন অতটা গ্রহণযোগ্য না। ধরো তুমি এখন চিটাগাঙে থাকো, হ্যাঁ, আমাদের মনে হয় অনেক বন্ধুরা এখানে চিটাগাং থেকে অনেকজন চিটাগাং থেকে আছে। সো তুমি এখন চিটাগাঙে থাকো, তুমি একটা সিভি পাঠালা, সিভিটা তুমি একটা রিজিউম পাঠালা, রিজিউম পাঠানোর পরে তুমি ঢাকায় পাঠালা। এখন তুমি কি ইন্টারভিউ দিতে সঙ্গে সঙ্গে তোমাকে ঢাকায় ডাকলো আর অমনি চলে আসবা? আমরা তো এমন সময়, আমার এমনও হয়েছে 6 বার 7 বার করে আমার ইন্টারভিউর জন্য ডাকছে, মানে একবারে একটা কোশ্চেন, ভালো কোশ্চেন ডন ভাই করলো যে ক্যান সেলফি বি ইউজড অ্যাজ আ পিকচার। না, এইটাতে আমি এখনো পর্যন্ত আসি নাই। ছবিটা হচ্ছে সিভি, পরে যাব না, ছবিটাতে একটু পরে আসবো। আচ্ছা, বাট এটা বলে রাখা ভালো, অনেকের কোশ্চেন থাকে, অনেকে সিভি দিবে হঠাৎ করে, এখন ছবি তোলা নাই, সো আমরা জাস্ট ক্যামেরাটা এইভাবে নিয়ে একটা সেলফি তুলে ছবিটা দিয়ে দিই, বাট এটা আসলে ঠিক হবে না। দেখো একটা জিনিস একটু আমি বলি এখানে, তুমি এই মুহূর্তে হয়তো তুমি এখন এই মুহূর্তে ফ্রেশার, সো তুমি এখন একটা জব যদি পাও, তুমি এখন 20 থেকে 25,000 টাকা বেতন তুমি পরের মাসের 1 তারিখ থেকে উইথড্র করবা। আবার ধরো তুমি এখন একটা জব করছো, সেখানে হয়তো তোমার বেতন 30,000 টাকা, তুমি যদি এখন আরেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে সেখান থেকে যদি তুমি কল পাও, তাহলে তোমার বেতন হবে 50,000 টাকা। 30 থেকে 50,000 টাকা, 20,000 টাকা তোমার বাড়বে। তো 20,000 টাকা বেতন যদি তোমার বাড়ে, বা তুমি এখন যদি বেকার থেকে 20,000 টাকা বেতনের একটা জবে ঢুকো, তার জন্য যে তুমি 60 টাকা দিয়ে ছবি তুলে 10 টাকা দিয়ে স্ক্যান করাতে পারবা না, তাহলে আলটিমেটলি তোমার পেছনে তোমার ইনভেস্টমেন্টটা কি? আমরা অনেক সময় জিনিস আসলে বলি যে ভাই আমরা যখন প্রিন্ট করে দেই সিভিটা একটা খারাপ কাগজে দেই, ছবিটা একটা নরমাল একটা কাগজে প্রিন্ট করে দেই, বাট এই জায়গাটা কিন্তু চিন্তা করে দেখো, এই ছোট্ট 5 টাকা বা 10 টাকা 2 টাকা 4 টাকা বাঁচাতে গিয়ে যে এদিকে তোমার ব্যাপারে একটা ইমপ্রেশন খারাপ হয়ে যেতে পারে, ইমপ্রেশনটা খারাপ এটা ঠিক হবে না। সো এখন সিভিতে প্রত্যেকের স্কাইপ আইডিটা থাকা জরুরি। কেন জরুরি? তুমি চিটাগাঙে আছো, তোমার সঙ্গে তোমাকে প্রথমে ঢাকায় না ডাকার তো কোনো দরকার নেই, রাইট? সো ঢাকার বাইরে যারা আছো, যারা জবের জন্য অ্যাপ্লাই করছো, সো অনেক সময় যেটা করতে হয়, ইন্টারভিউ দেওয়ার জন্য তোমার ঢাকার বাইরে থেকে ঢাকায় চলে আসতে হয়। সো অনেক সময় ইভেন আমরা ঢাকার বাইরে যদি কেউ হয়, আমরা জাস্ট কল করার সময় আইদার কল করি অথবা ভিডিও কনফারেন্স করি। তো তোমার চিন্তা করো, তোমার বাইরে থেকে, চিটাগাং থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে ঢাকায় আসার দরকার নেই। তোমার রিক্রুটার চাইলে তোমাকে যদি আসলে পছন্দ হয়, স্কাইপে তোমার সাথে একটা ভিডিও কনফারেন্স করে কিন্তু তোমার ইন্টারভিউটা নিয়ে নিতে পারে। বাট এটার জন্য তোমাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে যে তোমার স্কাইপ আইডি আছে কিনা। আচ্ছা, রাইট। নেক্সট, স্কাইপ আইডি দেওয়ার ক্ষেত্রে ইমেল আইডিতে যে কথাগুলো বলা হয়েছে আমাদের, যে এইভাবে নামগুলো ইউজ করে, অথবা হয়তো আইমান 1 অথবা আবিদ 2, এইভাবে হয়তো দেওয়া যেতে পারে। কিন্তু ওই যে অনেকে যে ব্যাপারগুলো, হ্যাঁ, তো স্কাইপ আইডির ব্যাপারে নামের এলোমেলো শব্দ দেওয়া যাবে। আচ্ছা, স্কাইপ ডান। এবার লিংকডইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন প্রায় কত 50 লক্ষ লোক মনে হয় লিংকডইন ইউজার আছে। লিংকডইনে এখন অনেক জব সার্কুলার আছে। আমার একটা লেখা আছে, আইমান তোমাদের ইয়ে তো মনে হয় গেছে, সেটা হচ্ছে কি, মানে 10 মিনিট স্কুলেও আমার মনে হয় এই লেখাটা আছে। সেটা হচ্ছে যে কিভাবে জব খুঁজতে হবে। আচ্ছা, যে কিভাবে জব খুঁজতে হবে, তোমাদের একটা লেখা আছে কিভাবে ফেসবুকে সময় অপচয় রোধ করা যায়। সেটার মধ্যেও লেখা আছে যে বিভিন্ন রকমের শিক্ষণীয় গ্রুপগুলোতে অ্যাড হওয়া। তুমি এখনই মানে ফেসবুকে যে ক্যারিয়ার লিখে সার্চ অপশনে গিয়ে ক্যারিয়ার লেখো, লিখে যতগুলো গ্রুপ আছে সবগুলাই অ্যাড হও। আচ্ছা, এইচআর লিখে তুমি যতগুলো গ্রুপ পাও সবগুলো অ্যাড হও। আচ্ছা, জব লিখে তুমি যতগুলো গ্রুপ আছে সবগুলো অ্যাড হও। আচ্ছা, বিসিএস লিখে যতগুলো গ্রুপ আছে সবগুলো অ্যাড হও। আচ্ছা, 10 মিনিট স্কুলের যা আছে 10 মিনিট স্কুল, তারপরে 10 মিনিট স্কুল লাইভ, এগুলো অ্যাড হও। অ্যাড হলে হবে কি, এই সমস্ত জায়গাতেও এখন অনেক সার্কুলার, আমাদের যে গ্রুপ আছে আমাদের গ্রুপের মধ্যে আমরা করি কি, যে এখন অন্যদের দেওয়া সার্কুলার গুলো আমরা নিজেদের গ্রুপে এনে বুস্ট করি বা আমরা পোস্ট করি। এখানে যারা জানতে চাচ্ছে যে
অনেক জবের অফার আসে বাট তুমি হয়তো বা জানতে পারো জানোই না। সো এই জানার জন্য যেটা করতে পারো যে ফেসবুকে এখন প্রচুর গ্রুপ আছে যে গ্রুপগুলোতে বলে দেওয়া হয় যে কোন জবের সার্কুলার আসছে কি আসছে, সো এখান থেকে কিন্তু তুমি অনেক জবের সার্কুলার জানতে পারো। আবার লিঙ্কডইনে তোমার আরো সুবিধা কি, লিঙ্কডইনে তুমি যদি একটা অ্যাকাউন্ট খোলো এবং সেখানে যদি তুমি কোনো জব সার্কুলার দেখো, খালি অ্যাপ্লাই নাওতে গিয়ে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলেই তোমার পুরো লিঙ্কডইন প্রোফাইলটা সিভিতে অটোমেটিক কনভার্ট হয়ে তার কাছে চলে যাবে। সো যারা যারা জানো যে লিঙ্কডইন জিনিসটা কি, আমি তোমাকে খুব সহজভাবে বুঝাই। ফেসবুক কি, ফেসবুকে এসে তুমি তোমার ফ্রেন্ড ফ্যামিলি এদের সাথে কি কথাবার্তা বলো, কানেকশন মেনটেন করো, রাইট? সো সেম ভাবে একটা সোশ্যাল মিডিয়া আছে যেটার নাম লিঙ্কডইন। লিঙ্কডইনে শুধুমাত্র তুমি এবং তোমার এমপ্লয়ার, মানে যে তোমাকে চাকরি দিবে, সো ইটস আ প্রফেশনাল নেটওয়ার্ক। এখানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি না, এটা হলো তোমার কলিগস, তোমার এমপ্লয়ার, তোমার বস, ওদের সাথে সম্পর্ক রক্ষার জন্য যে সোশ্যাল মিডিয়াটা, ওটার নাম হলো লিঙ্কডইন। তো ফেসবুকে তুমি তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কথাবার্তা বলতেছো, জব, এমপ্লয়ার, নতুন চাকরি, নতুন জিনিসপত্র, নতুন অপরচুনিটি, নতুন প্রজেক্ট, এই জিনিসগুলো খোঁজার যে সোশ্যাল মিডিয়াটা, এটার নাম হলো লিঙ্কডইন। তো যাদের যাদের লিঙ্কডইনের প্রোফাইল নেয়, প্লিজ আজকে লিঙ্কডইনের প্রোফাইলটা খুলো। আচ্ছা এটা আমি জানি যে লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আমার কিন্তু একটা লেখা মনে হয় ওইটা আমাদের অলরেডি লিংকে এখানে চলে আসবে। আমাদের 10 মিনিট স্কুলের যারা মেম্বাররা আছো, প্লিজ আমাদের কমেন্টে ওই ব্লগের লিংকটা একটু দিয়ে দাও। তো আমি একটা আসলে প্রশ্ন করতে চাই যে আমি আসলে জানতে চাই যে আমাদের যে স্টুডেন্টরা দেখছে, আমাদের প্রায় 800-900 স্টুডেন্ট দেখছে, তাদের কয়জনের লিঙ্কডইন প্রোফাইল আছে? তো আমাদেরকে প্লিজ যদি একটু কমেন্টে জানাও যে তোমাদের লিঙ্কডইন প্রোফাইল আছে কি নাই। সো লিঙ্কডইন আছে কি নাই আমাকে ইয়েস বা নো বলে একটু জানাও, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে কত পার্সেন্টের লিঙ্কডইন প্রোফাইল আছে বা নাই। যদি বেশি মানুষের থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আমরা লিঙ্কডইন প্রোফাইল খোলা এবং কি কি বলতে এটা নিয়ে দরকার হলে আমরা একদিন লাইভে আসবো, এক্স্যাক্টলি সেপারেট। কারণ লিঙ্কডইন করতে অনেক সময় লাগে, এটা আরেকটা সেপারেশন লাগবে, এটার জন্য আরেকটা ফুল ক্লাস হবে। আমি দেখি যে কার কার আছে নাকি নাই। যদি থাকে তাহলে ইয়েস লিখো, যদি না থাকে আমাদের একটু নো লিখো, সো আমি বুঝতে পারি যে কার কার নাই। আচ্ছা, সো আসমাত হোসেনের আছে, প্রতীকের আছে, আকিবের আছে, লিখনের আছে, তানভীর আছে, রুবেল আছে, খাদিজার যেমন নাই, ইশিতা আফসানার নাই, তৌহিদের নাই। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলি, তোমরা যারা এখন থার্ড ইয়ারে আসো, তারা যদি এখন লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করো, ওপেন করে একটা লিঙ্কডইন থেকে প্রায় 4 থেকে 5 হাজার লোককে অ্যাড করা যায়। লাইক তুমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছো, তুমি এখন পাস করে বেরোনোর পরে অটোমোবাইল কোম্পানিগুলোতে তুমি জয়েন করতে চাচ্ছ, লিঙ্কডইনে সার্চ অপশনে গিয়ে তুমি যদি এখন লেখো রানার, তাহলে রানার গ্রুপের যত লোকের লিঙ্কডইন প্রোফাইল আছে তুমি তাদের সবগুলোকে এক জায়গায় পেয়ে যাবে। তুমি যদি এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হও, তাহলে তুমি যদি এখন চার্লস বুগলেস অথবা তুমি যদি H&M লিখে যদি জাস্ট ওখানে সার্চ অপশনে যাও, তাহলে H&M এর বাংলাদেশ অফিসের কার কার লিঙ্কডইন প্রোফাইল আছে এর টোটাল লিস্টটা তুমি ওখানে পেয়ে যাবে। সেখান থেকে তুমি তোমার নেক্সট এমপ্লয়ার বা তুমি যে ইন্ডাস্ট্রিতে জব খুঁজছো, যেখানে তুমি জয়েন করতে চাও, তুমি ওই অনুযায়ী তুমি লোকজনের সঙ্গে কানেক্টেড হতে পারবে। আমাদের এখানে আসলে অনেকেরই লিঙ্কডইন প্রোফাইল নাই। সো আমি একটা কথা বলি, তোমরা যারা যারা ভিডিওটি এখন দেখছো, এই মুহূর্তে যারা যারা দেখছো, তারা প্লিজ একটা খাতা কলমে কয়েকটা জিনিস লিখে রাখো। আমাদের এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে না একটার পর একটা, এই ফরম্যাটটা আইদার স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিয়ে দাও, অথবা নিচে কোথাও লিখে রাখো, জিনিসটা মনে থাকবে। দ্বিতীয়ত, আজকে আমাদের যে পয়েন্টার গুলো বললাম, কি করতে হবে কি করতে হবে না, এটা একটু লিখে রাখো। তৃতীয়ত, এই মাত্র যে একটা কথা বললাম লিঙ্কডইন প্রোফাইল, প্লিজ একটু লিখে রাখো যে linkedin.com তোমার আজকেই প্রোফাইলটা খুলতে হবে। তুমি যদি প্রোফাইল আজকে না খুলো, তোমার ফ্রেন্ডের কাছে কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ। তোমার প্রচুর ফ্রেন্ড কিন্তু লিঙ্কডইনে আছে এবং তারা কিন্তু জানে যে কোন জব অফার আছে, কে কোথায় রিক্রুট করছে, কখন কার কাকে দরকার। তো তুমি যদি লিঙ্কডইনে না থাকো, ইটস লাইক তুমি তোমার একটা জায়গায় আসছো, তুমি পিকনিকে নাই, তোমাকে কিন্তু কেউ চিনবে না। যখন জব তুমি হঠাৎ করে 4th ইয়ারের পরে জবের জন্য দৌড়াদৌড়ি শুরু করবা, তুমি দেখবা অনেক তোমার ফ্রেন্ড চাকরির অফার পাচ্ছে, অনেকে সিভি সাবমিট করে ইন্টারভিউর জন্য দৌড়ে চলে যাচ্ছে, অনেকে চাকরিও হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করবা, আরে আমার মামা নাই বলে কি আমি চাকরি পাচ্ছি না? না, ওই দিন কিন্তু এখন নাই, এখন কিন্তু সব মামা দিয়ে চাকরি হয় না। তোমার লিঙ্কডইন প্রোফাইলটা দরকার। লিঙ্কডইন প্রোফাইলটা থাকলে ওইটা থ্রুতে দেখবা যে অনেক আগে থেকে, তুমি যখন কিনা স্টুডেন্ট ছিলা তখন থেকে প্রচুর রিক্রুটার তোমার ব্যাপারে চিনছে। যেই মোমেন্টে তুমি গ্রাজুয়েট করে ফেললা, তখনই কিন্তু তুমি প্রচুর জব অফারের ব্যাপারে জানো, প্রচুর মানুষ তোমাকে চিনেছে, তোমার চাকরি পাওয়ার যে বাধাটা, ওই বাধা কিন্তু অনেক কমে যায়। যারা অলরেডি স্টুডেন্ট, বেরোতে কিন্তু সে 1 থেকে 1.5 কানেকশন করে ফেলতে পারে। এক্স্যাক্টলি। যারা যারা এখনো স্টুডেন্ট, তোমার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, তোমার ফ্রেন্ডরা কিন্তু তোমার থেকে অনেক অনেক এগিয়ে যাচ্ছে। তুমি জানছো না যে তুমি কি হারিয়ে ফেলছো, বাট তোমার এই সময়টা কিন্তু আর কখনো আসবে না, রাইট? সো প্লিজ আবার আরেকটা পয়েন্টার লিখে রাখো যে আজকেই
লিঙ্কডইন এর প্রোফাইলটা খুলে ফেলো, ঠিক আছে? এন্ড যারা অনেকে পয়েন্টার গুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, অলরেডি দেখো 10 মিনিট স্কুলের টিম মেম্বাররা এইটার সুন্দর করে ছবি তুলে কমেন্টে দিয়ে রেখেছে এবং ওটা পিন করা আছে, সো ওখানে দেখলেই তুমি আমাদের পুরো জিনিসটা প্রপারলি বুঝে যেতে পারবে। সো লিঙ্কডইন প্রোফাইল ডান। এরপর আসুন ক্যারিয়ার সামারি। ক্যারিয়ার সামারি, আচ্ছা ক্যারিয়ার সামারির যেটা ব্যাপার হচ্ছে, ক্যারিয়ার সামারিটা হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড তাদের জন্য প্রয়োজন। হ্যাঁ, যারা ফ্রেশার, যাদের ক্যারিয়ার এখনো শুরুই হয়নি, Right. তাদের জন্য ক্যারিয়ার সামারির প্রয়োজন নাই। আচ্ছা। অন্তত 8 থেকে 10 বছর। সামারি কাকে বলে? সংক্ষিপ্ত একটা অনেক বড় কিছু একটা থাকবে, জিনিসের সামারি সেটা হয়। সামারি থাকবে। তো তুমি হ্যাঁ। এখনো জবে ঢুকোই নাই, তাহলে Exactly. তোমার ক্যারিয়ার শুরুই হয় নাই। হুম। সো এখানে সামারি কোথা থেকে আসে? এক্স্যাক্টলি। সো সামারি আসবে অ্যাটলিস্ট 8 থেকে 10 বছর তোমার জব করা হয়ে গেছে, এরপরে হচ্ছে তোমার একটা সামারি আসবে। আর তোমরা যারা ফ্রেশার, তোমাদের জন্য আসবে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, এবং আচ্ছা। ক্যারিয়ার অবজেক্টিভ হতে হবে খুবই স্পেসিফিক ভাবে। আচ্ছা, খুব স্পেসিফিক ভাবে আমি ক্যারিয়ার অবজেক্টিভে চলে যাচ্ছি। হ্যাঁ, ক্যারিয়ার অবজেক্টিভটা খুব স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক বলতে কিরকম? তুমি এইচআর এ জব করতে চাচ্ছ, নাকি তুমি সাপ্লাই চেইনে জব করতে চাচ্ছ, নাকি তুমি ফাইন্যান্সে জব করতে চাচ্ছ, নাকি তুমি অ্যাকাউন্টসে জব করতে চাচ্ছ, নাকি তুমি অডিটে জব করতে চাচ্ছ, তুমি কি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করতে চাচ্ছ, না পাওয়ার প্ল্যান্টে জব করতে চাচ্ছ, নাকি এডুকেশন সেক্টরে জব করতে চাচ্ছ, রাইট। কোথায় করতে চাচ্ছ? আমি এটা ছোট্ট একটা ইয়ে বলি। জি, বলো। আবিদ ভাই, আপনি যে এতগুলো সেক্টর বললেন, জানেন আমরা চাকরি খোঁজার সময় আমরা এতগুলো সেক্টরের ব্যাপারে জানি না। তো না জানার কারণে যেটা হয়, আমরা অনেক জায়গায় জব যে অফার আছে, আমরা যে ওই জায়গায় যাই ভালো করতে পারবো এটাই জানি না। আরেকটা আমরা ভুল করি কি, আমরা একটা সার্কুলার দেখে সার্কুলারে কি লেখা আছে না আছে এটা দেখে আমাদের মানে এটা আমরা দেখি না অনেক সময়। Exactly. অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই ওই জায়গায় যে লেখা আছে যে আপনার 5 বছরের অভিজ্ঞতার দরকার, আপনি খেয়ালি করলেন না হয়তো। এক্স্যাক্টলি। ঠিক আছে, এর মাঝখানে সেদিন আমি এরকম একজনকে পাইছিলাম, সে মানে স্পষ্ট ভাবে লেখা আছে যে এখানে 32 বছর বয়সের বেশি হলে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা। সে 45 বছর বয়সে হলে সেটাতে অ্যাপ্লাই করবে। মানে কি, যে সার্কুলারটা পড়লই না, সার্কুলারটা না পড়ে শুধু আপনি অ্যাপ্লাই যদি করেন, দেখেন একটা অ্যাপ্লাই করতেও কিন্তু 1 মিনিট সময় লাগে। ট্রু। একটা অ্যাপ্লাই করতেও 1 মিনিট সময় লাগে। 4টা অ্যাপ্লাই করতে কতক্ষণ সময় লাগবে? 4 মিনিট। 4 মিনিট। তাহলে তুমি যদি দিনে 4টা করে অ্যাপ্লাই করো, তাহলে তোমার মাসে কতক্ষণ লাগতেছে? 120 মিনিট, মানে Exactly. 2 ঘন্টা। হ্যাঁ। তাহলে তোমার বছরে কতক্ষণ লাগবে? 24 ঘন্টা। ঘন্টা। মানে বছরের মধ্যে 365 দিনের মধ্যে একদিনই তুমি অ্যাপ্লাই করতে মানে না বুঝে, না অ্যাপ্লাই করতে না বুঝে অ্যাপ্লাই করে তুমি নষ্ট করে ফেলবে। ট্রু। তো বেটার তুমি ভালোভাবে এই যে 24 ঘন্টা তুমি এলোমেলো অ্যাপ্লাই গুলো না করে কিভাবে কি করতে হয় না হয় এগুলো সম্পর্কে যদি তুমি বেটার ওয়েতে জানো, এই জানার পিছনে 24 ঘন্টা সময় দাও, দিয়ে 1 ঘন্টা অ্যাপ্লাই করো, যে জায়গায় অ্যাপ্লাই করবে সে জায়গায় কাজে দিবে। আচ্ছা, এটাই তো বেটার, তাই না? এক্স্যাক্টলি। ক্যারিয়ার অবজেক্টিভে আমরা আবার আসি। ক্যারিয়ার অবজেক্টিভে আমাদের একটা জিনিস বলি, আমরা সিভির মধ্যে অনেক সময় লিখি আই, মি, মাইসেলফ, আওয়ার, নিজেদের এটাকে কি বলে? ফার্স্ট পারসন বলে না ইংরেজি টিচার? আমি অবশ্য ইংরেজি একটু কম পারি। আচ্ছা, এগুলো কখনো সিভির মধ্যে আই, মি, মাইসেলফ, এই যে ওয়ার্ড গুলো, এগুলো কখনো সিভিতে থাকা যাবে না। এক্স্যাক্টলি। সিভি সবসময় শুরু হতে হবে হচ্ছে গিয়ে তোমার মানে লিখতে হবে থার্ড পারসন। থার্ড পারসন মানে হি, শি, এই জিনিসগুলো, রাইট? হি, শি এগুলো না, মানে সেলফ ইন্ট্রোডিউসিং হবে, বাট কোনো মানে আই, মি, মাইসেলফ, আওয়ার, হি, শি এইগুলা যাবে না। আচ্ছা। অন্য যে ওয়ার্ড গুলো আছে, যেমন আপনি যে একটা লাইন एग्जांपल দেন, আমি যদি এখন ক্যারিয়ার অবজেক্টিভের একটা এক্সাম্পল দিলে সবার বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা দেখো, যেমন ধরো তুমি কোন সেক্টরে কাজ করতে চাও, তুমি ধরো এইচআর এ কাজ করতে চাও, অথবা তুমি সেলসে কাজ করতে চাও। ধরো তুমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছো, এখন তুমি সেলসে কাজ করতে চাও, তাহলে তোমার ক্যারিয়ার অবজেক্টিভটা কি হবে? আচ্ছা, to work in the sales department of any fast growing local large or multinational organization আচ্ছা, with immense responsibility, আচ্ছা, so that my situational and transformational leadership style, communication skill, problem solving skill, customer handling skill, and volunteer and part-time working experience can be solely utilized to bring a positive change in the organization. আর একটু ছোট কোন একটা एग्जांपल দেন, বড় হয়ে গেল অনেক কথা বুঝতে না। একটু বড় বলতে কি, এটা আসলে একটা অবজেক্টিভ আসলে 3 লাইনের মতো ধরে, 3 লাইনের হয়। আমার এই যেটুকু আমি মুখে বলছি এটা একটু বলতে বড় শোনাতে পারে, আচ্ছা, বাট এটা কিন্তু আলটিমেটলি লিখলে 3 লাইনের বেশি হবে না। আচ্ছা, আর ছোট অনেকের সিভির মধ্যে কি রকম লেখে আমি একটু বলি, যে
লুকিং ফর এ অপরচুনিটি, তারপরে হচ্ছে সিকিং, তারপরে হচ্ছে সার্চিং, তারপরে হলো আরো কি আছে যে মানে নিজেকে নিজে অ্যাপ্রেজ করে করে হ্যাঁ হ্যাঁ অপ্রয়োজনীয় শব্দ দিয়ে এবং দুর্বল দুর্বল কিছু জিনিস দিয়ে, যেমন ক্যারিয়ার অবজেক্টিভ লেখার একটা রুলস হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ সবসময় টু ওয়ার্ক দিয়ে শুরু করতে হবে। আচ্ছা এখানে ওই লুকিং ফর, সার্চিং, অনেকে আছে আবার লেখে কি লুকিং ফর এ পজিশন। ভাই জবটা আগে পেতে হবে, কাজ আগে করতে হবে, পজিশন তো অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ। প্রথমেই যদি পজিশন কেউ চায় তাহলে তো তাহলে যাবে। মানে আমি যদি এখন আইমানকে বলি আমাকে টিনমেট স্কুলের সিও বানাও, আই এম লুকিং ফর এ পজিশন, হবে? তো এরকম আর কি। হ্যাঁ তো যেটা বলছিলাম যে ক্যারিয়ার অবজেক্টিভটা হতে হবে শুধুই কাজ করার ইন্টেনশন। কাজ করার ইন্টেনশন ছাড়া এখানে অন্য কোনো ধরনের মানে দুর্বল কোনো ওয়ার্ড বা আমি চাচ্ছি আমাকে দাও আমার লাগবে এমন কিছু না। এমন কিছু না। আচ্ছা। আমি কাজ জানি, কাজ পারি, এই কারণেই আমি আমাকে পারফেক্ট মনে করি। সো আমি অবশ্যই আমি এখানে সিলেক্টেড হব। Exactly. এই কনফিডেন্টটা নিজের ভিতরে আসে। তাহলে আবার বেটার হবে, রাইট? একটা ভালো সিভি যদি হয়, যেমন এই যে তোমাকে বলছিলাম যে একটা খারাপ সিভি বা একটা যদি মানে আনহেলদি বা কিছু না করা এরকম একটা সিভি যদি হয়, তাহলে তুমি 200 বার সিভি ড্রপ করার পরে হয়তো একবার কল পেলা। ট্রু। আর তোমার যদি একটা ভালো সিভি হয় তাহলে তুমি 10 বার ড্রপ করলে তুমি 3 বার কল পেলা। তাহলে তোমার কনফিডেন্ট লেভেলটা কোন জায়গায় যেয়ে ঠেকবে? রাইট রাইট। সুখন ভাইয়ের ভিডিও একটাতে, সুখন ভাইয়ের একটা ভিডিওতে আমি একটা জিনিস মানে পাইছিলাম, সেটা হচ্ছে আমাদের বছরে 365 দিন, এক্স্যাক্টলি 52টা সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে হলিডে, হ্যাঁ 104 দিন। 104 এই 104 দিন কিন্তু তোমার ঈদের ছুটি, রোজার ছুটি, পূজার ছুটি, এগুলা জন্মাষ্টমী এগুলা বাদ বাদ দিয়ে 100 কয়দিন 4 দিন, 4 বছরে 416 দিন 416 দিন যদি কোনো সেশন জট না থাকে। হ্যাঁ। আর থাকলে সেটা তো অন্য জিনিস। অন্য জিনিস। True. তাহলে তুমি আলটিমেটলি 4 বছরে 416 দিন মানে 4 বছরে তোমার 1 বছর ছুটি, ট্রু। তুমি করলাটা কি? সো জিনিসটা প্রপারলি দেখতে হবে না। এখান থেকে আমরা আসি নেক্সট এরিয়া অফ ইন্টারেস্ট। এরিয়া অফ ইন্টারেস্ট, তুমি যদি সাপ্লাই চেইনে জব করতে চাও তাহলে সাপ্লাই চেইনের যে এরিয়াগুলো আছে, যে ডিস্ট্রিবিউশন, তারপরে লজিস্টিক্স, সোর্সিং, প্রকিউরমেন্ট। তুমি যদি এইচআর এ কাজ করতে চাও তাহলে কি হতে পারে? রিক্রুটমেন্ট, সিলেকশন, টিএনএ, ইডিপি, পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। তুমি যদি টেকনিক্যালি কাজ করতে চাও তাহলে অপারেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে মেইনটেনেন্স, সেফটি, এগুলো কি তোমার তখন এরিয়া অফ ইন্টারেস্ট। Exactly. সো এরকম তুমি 3টা 4টা 5টা হয়তো তোমার এরিয়া অফ ইন্টারেস্ট সেখানে তুমি উল্লেখ করলা। আচ্ছা, এরপর একটা আমরা চলে যাই, সেটা হচ্ছে গিয়ে যে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন আমাদের যার কিছু নাই সিভিতে, তার কি আছে? পার্সোনাল ইনফরমেশন আছে। সো আমাদের নিজের ব্যাপারে জানানোর আর কিছু নাই, কোনো অ্যাচিভমেন্ট নাই বা এক্সপেরিয়েন্স নাই, তখন জানার তখনই আমাদের মনে করো পার্সোনাল ইনফরমেশন কি কি? পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, সেক্স, তারপরে হচ্ছে হাইট, ব্লাড গ্রুপ, হ্যাঁ উইথ, ইভেন আমি এমনও পাইছি সিভির মধ্যে কালার উল্লেখ করা, হেয়ার ব্ল্যাক, স্কিন ব্রাউন। আমি ছবিটা দিছি, এটা কি দরকার এটাতে আর? আচ্ছা, তুমি সিভির মধ্যে তোমার ছবিটা যদি অ্যাটাচ করো তাহলে আমি কি দৃষ্টি প্রতিবন্ধী? আমি কি বুঝবো না তুমি ছেলে না মেয়ে? এটুকু কি আমি বুঝি না? এই সমস্ত আননেসেসারি পার্সোনাল ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে বড় জোর তুমি তোমার ডেট অফ বার্থ আর এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার এটা কিছু দিয়ে রাখলাম, রাইট। আচ্ছা, সিভির ছবির ব্যাপারটা নিয়ে একটু কথা হচ্ছিল, অনেক কমেন্ট গুলো দেখছিলাম সিভিতে ছবির ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, ছবির ব্যাপারে একটু বলি। ওই যে আইমান যেটা বলছিল যে সেলফি তোলা, তুমি তো সেলফির কথা বলতেছো, আমি চালতা তলায় দাঁড়ায় তোলা ছবিও সিভির মধ্যে পাইছি। মনে করো যে এইদিকে একটা চালতা ঝুলতেছে আর এইদিকে মনে করো মুখ। এখন আমি আবার তারা কমেন্ট করছিলাম যে কোনটা তুমি, যে চালতাটা নাকি তোমার মুখটা। তো আলটিমেটলি এগুলা কোনো প্রফেশনাল বিষয় না। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা কোম্পানি তোমাকে ডাকবে, তোমাকে নিবে, তোমাকে একটা স্যালারি দিবে তোমার কাজের ভিত্তিতে, তোমার দক্ষতার ভিত্তিতে। সো এইটাকে এভাবে হেলাফেলা করলে তুমি কিভাবে, তোমাকে হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে তুমি 20 থেকে 25,000 টাকা বেতনের একটা জবের জন্য তোমাকে ডাকবে? তোমার ভিতরে কি আছে? একটা জিনিস, বিজনেস ইনসাইডার এবং ফরবিস এদের মতে 2017 সালে এসে
CV should reflect the answer of only one question. That is, why should I call you for interview? আচ্ছা, And after getting interview call, you must be prepared to answer of only one question. That is, why should I hire you? বুঝছি। সো তুমি যদি এই দুই কোশ্চেনের উত্তর যদি তুমি ঠিক রাখতে পারো, তাহলে তাকে সবার বলার একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এটা হলো তুমি, রাইট? আর এটা হলো তোমার ড্রিম জব। সো তুমি এবং তোমার ড্রিম জবের মাঝখানে দুটো জিনিস থাকে, কি জানো? এক, তোমার সেই সিভি, যে সিভিটা তোমাকে একটা ইন্টারভিউয়ের একটা কল দিয়ে দেয়। এন্ড সেকেন্ড হলো ইন্টারভিউ, যে ইন্টারভিউটা দেওয়ার পর তুমি জব অফারটা পাও। তুমি চিন্তা করো, তুমি এবং তোমার ড্রিম জব মাঝখানে আছে কি? সিভি আর ইন্টারভিউ। তোমার সিভিটাই যদি ফার্স্টে বাতিলের খাতায় চলে তুমি ইন্টারভিউ দিতেই পারবা না। আর ইন্টারভিউ না দিলে অফকোর্স তোমার জীবনে জবটা হবে না। সো একটা জব বা তোমার যে ড্রিম জব আছে ওটা পাওয়ার কিন্তু ফার্স্ট স্টেপটা হলো সিভি। সো মেক শিওর তুমি যত জায়গায় সিভিটা সাবমিট করছো, সিভিটা যেন তোমাকে নেক্সট স্টেপে নিয়ে যায়। কারণ ফার্স্ট স্টেপে যদি বাদ পড়ে যাও, তোমার তো ড্রিম জবে পাওয়ার সেকেন্ড স্টেপে যাইতেই পারতেছো না। সেটাই। সিভি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় আমি একটা ছোট্ট একটা কথা বলি, এইখানে যারা যারা আজকে ভিডিওটি দেখছে তাদের সবাইকে একটা অনুরোধ করব, সবাই প্লিজ একটা কাজ করো, এই যে সিভিটা আজকে সবাই রাতে বেলা নিজের একটা সিভি বানিয়ে ফেলো। অলরাইট? সবাই যদি নিজের সিভিটা আজকে রাতে বানিয়ে ফেলো, তাহলে যেটা বেটার হবে যে তুমি যখন দেখবা তখন তুমি আজকের জিনিসগুলো মনে পড়বে। এবং অনেক সময় ঝামেলাগুলো হবে যে তুমি লেখার সময় হয়তো বুঝবা না, তুমি লেখার সময় এই পয়েন্টগুলো হারিয়ে ফেলবা, কি লিখতে হবে খুঁজে পাবা না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমার অ্যাচিভমেন্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখার সময় তুমি লেখার কোনো কিছু খুঁজে পাবা না। রাইট? যারা 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 এখনো পর্যন্ত আমরা যখন ক্লাসটা আরো সামনের দিকে যখন যাবে তখন আরো অনেকগুলো জিনিস নিয়ে কথা বলা হবে। হ্যাঁ। সো যাদের এই জিনিসগুলোতে ঘাটতি আছে, যার যে জিনিসগুলোতে ঘাটতি আছে, এখন থেকেই সেটার ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়, রাইট, আজকে থেকেই সেটার ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়। যে আমি আমার এখনো পর্যন্ত কোনো ট্রেনিং নাই, আমি আগামী 6 মাসের মধ্যে এতগুলো ট্রেনিং বা সেমিনার Exactly. এবং এইভাবে প্রিপারেশন নিতে হবে। এক্স্যাক্টলি। ব্ল্যাঙ্ক লুক নিয়ে কেউ গেলে কেউ কিন্তু তোমাকে জব দেওয়ার জন্য বসে নাই। মার্কেটে অনেকে আছে, Exactly. যে কম্পিটেন্ট সেই পাবে, যে পাবে। কম্পিটেন্ট না সে পাবে পাবে না। না। সিম্পল। আচ্ছা, এরপর যেটা হচ্ছে কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো আলটিমেটলি যারা জব করছে তাদের জন্য লাগে। আমি এটাকে একটু সংক্ষেপে বলি। আচ্ছা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে স্মার্ট স্টেটমেন্ট নিয়ে ডন ভাই যে ভিডিওটা 10 মিনিট স্কুলে আছে, Right. ওই ভিডিওটার মধ্যে ডিটেইল বলা আছে। আমি আমার মতো করে 2 থেকে 4 মিনিটের হ্যাঁ। মধ্যে আমি খুব সংক্ষেপে জি। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জায়গাটা আমি স্কিপ So করছি। this is the most important part কিন্তু হ্যাঁ। work experience. So এই জায়গাটা ক্লিয়ার থাকাও ভালো। আমার ভিডিও থেকেও আপনারা যদি উপকৃত হন হতে পারে, আবার ডন ভাই যে ভিডিও আছে আপনারা ওইটা ওখান থেকে দেখতে দেখলেও পারেন। পাবেন, right? দুইটা মিলায়ে যদি আবার যদি দুইটা দেখেন তাহলে একেবারে বেস্ট। আচ্ছা, ওয়ার্কিং এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আচ্ছা, এখানে ছোট্ট একটা, জি, এখানে বলো। অনেকেই বলছে সিভির ফরম্যাটটা, এটা কিন্তু পরপর জিনিসগুলো দেয়া আছে। যেমন এখানে দেখো নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেইল, স্কাইপ, লিঙ্কডইন, ক্যারিয়ার সামারি, ক্যারিয়ার অবজেক্টিভ, তোমার স্কোপ অফ ইন্টারেস্ট, পার্সোনাল ইনফরমেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, একটা একটা করে কিন্তু আমরা যাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু তোমার ফরম্যাট হিসেবে কাজ করবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ফরম্যাট জিনিসটা কিন্তু আমরা গুগল করলে অসংখ্য ফরম্যাট আছে, হাজারে Right. হাজারে 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 ফরম্যাট আছে। ফরম্যাট ইজ এ পার্ট অফ দ্য রিজিউম। Right. হোয়াটএভার ইউ হ্যাভ ডান থ্রু আউট ইউর ক্যারিয়ার, সেটা হচ্ছে ইউর হার্ট অফ দ্য রিজিউম। আমি বিভিন্ন ভার্সিটিতে যখন আমি মানে কথা বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে যখন কথা বলি, আমি একটা জিনিস বলি, থিওরি অফ ফকির। আচ্ছা। এটা তোমার মনে আছে ঢাকা ভার্সিটিতে যে বলছিলাম? থিওরি অফ ফকির। হ্যাঁ, থিওরি অফ ফকির। আচ্ছা, কি এটা? এটা হচ্ছে গিয়ে যে ধরো একটা ফকির, হ্যাঁ। তার তো থাকার জায়গা নাই, আচ্ছা। রাস্তাঘাটে ঘুরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন তুমি তাকে চাঁদের দেশ থেকে মঙ্গল গ্রহ থেকেও যদি তুমি ফরম্যাট এনে তার হাতে দিয়ে দাও, তাহলে যেখানে অ্যাড্রেস লিখতে হবে সেখানে কিন্তু সে অ্যাড্রেস লেখার মতো কিছু জায়গা পাবে না। পাবে না। কারণ কি, সে তো ফকির, তার তো কোনো অ্যাড্রেস নাই, অ্যাড্রেস লিখবে কিভাবে? Right. সেরকম আমি যদি এখন তোমাকে তোমার পার্ট টাইম এক্সপিরিয়েন্স কি, তোমার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স কি, তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো কি কি ট্রেনিং, Right. এখন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার ট্রেনিং কি, তুমি বললে ভাই আমার তো একটাও ট্রেনিং নাই, তাহলে কিন্তু তুমি লিখতে তো পারবো না কিছু। ট্রেনিং এর পয়েন্ট অফ ভিউ থেকে True. ফকির। এখন তুমি যেখান থেকেই আমি তোমাকে ফরম্যাট এনে দেই না কেন, আমি যদি এখন গুগল থেকে 10টা ফরম্যাট এনে এখানে যদি দিয়ে দেই, প্রত্যেকটা ফরম্যাটেই জানতে চাবে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি নাই, তাহলে এটা কোনো ফরম্যাটেই তুমি খাপ খাওয়াতে পারবে না। True. তারপরে তোমার হয়তো জিজ্ঞাসা করবে তোমার ট্রেনিং নাই, নাই। তাহলে এটা তুমি কোনো ফরম্যাটেই খাপ খাওয়াতে পারবে না। সো ভেরি সিম্পল, যে মানে এমন একটা জিনিস করতে হবে, এমন ভাবে নিজেকে গড়তে হবে, এমন ভাবে আজকে থেকে নিজেকে চেঞ্জ করতে হবে যাতে এখানে যতগুলো জিনিস লেখা Point আছে, আছে। যতগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টে যেন লেখার মতো 2 লাইন করেও হয়। রাইট। সো খুব সিম্পল টার্মস। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমান ভাইয়া, আমাদের এখানে তো অ্যাচিভমেন্টের কথা লেখা আছে, বাট আমার তো কোনো লাইফে অ্যাচিভমেন্ট নাই, আমি কি লিখবো?
ভাইয়া আমার তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স জিনিসপত্র লিখতে হবে, বাট আমার তো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আমি কি করবো? তো তুমি চিন্তা করো, তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে বা অ্যাচিভমেন্ট না থাকে, তুমি কিন্তু আসলেও কিছু লিখতে পারবে না। তো সিভির ফরম্যাটটা তুমি ঠিকই পেয়ে যাবে, বাট ফরম্যাটে লেখার মতো জিনিস তুমি পাবে না। এন্ড ফরম্যাটে লেখার মতো জিনিস তুমি নাই যদি পাও, তাহলে তো তুমি চিন্তা করো তোমার সিভিতে কিন্তু আলটিমেটলি ফাঁকাই পড়ে যাবে, এবং এই সিভিতে কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারবে না। তো সিভি লেখা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, প্লিজ যতজন শুনছো সবাইকে একটা হাত জোর করে অনুরোধ, এখানে যে পয়েন্টগুলো লেখা আছে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্টস, রাইট, এই সবগুলো জিনিস নিয়ে কাজ করো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য পার্ট টাইম কাজ করো, ভলেন্টিয়ারিং করো, ঠিক আছে, সিএসআর কোনো অ্যাক্টিভিটি করো, অলরাইট, অ্যাচিভমেন্টের জন্য বিভিন্ন কম্পিটিশন অর্গানাইজ করো, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করো, কেস সলভিং কম্পিটিশনে যাও, আইডিয়া কন্টেস্টে যাও, বিজনেস কম্পিটিশনে যাও, ডিবেটে যাও, মল ইউনাইটেড নেশনসে যাও, কত জায়গায় যেতে পারো, রাইট? বরঞ্চ মানে যদিও এটা এখন মানে এত লোক দেখছে বলা ঠিক কিনা, বেশি সিজিপিএ কিন্তু খুব একটা ভালো না। না, এইটা এই ডিবেট আমরা না যাই, এই ডিবেট আমরা না যাই, এই ডিবেট আমরা না যাই। সিজিপিএ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, কারণ আমরা সিজিপিএ ডিসকাশনে না যাই, সিজিপিএ ডিসকাশনে না যাই, এটা দিয়ে আবার কনফিউশন ক্রিয়েট হবে। হ্যাঁ, আচ্ছা, এই ডিসকাশনে কোনো সন্দেহ নাই যে তোমার জব এক্সপেরিয়েন্স, তোমার অ্যাচিভমেন্ট, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তোমার ক্লাব অ্যাক্টিভিটিস অলওয়েজ তোমাকে হেল্প করবে। এন্ড প্লিজ সবসময় চেষ্টা করো এই জিনিসগুলোর জন্য বেশি 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 করে করতে পারো, কারণ এই জিনিসগুলো যত বেশি করে করতে পারবা, তোমার সিভিটা যেই ফরম্যাটেই হোক না কেন, কন্টেন্ট অনেক স্ট্রং হবে, হেলদি অনেক স্ট্রং হবে। আচ্ছা, ওয়ার্কিং এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে প্রথমে তুমি এই মুহূর্তে যে জব করছো সেটা আসবে সবার আগে। আচ্ছা, একটা ছোট কোয়েশ্চেন করেছি, এই অপশনগুলো কি, যেন ভলান্টিয়ারিং অপশনগুলো কি, আমি যদি ছোট করে একটু বলি, প্রচুর অর্গানাইজেশন ভলান্টিয়ারিং এর জন্য কাজ মানে লোকজন খুঁজছে। ফর এক্সাম্পল 10 মিনিট স্কুলেও আমাদের প্রচুর ভলান্টিয়ার্স আছে। তো তোমরা যদি চাও তোমরা আমাদের জন্য ভলান্টিয়ারিং করতে পারো। ওয়েবসাইটে গেলে নিচে একটা বাটন আছে জয়েন, জয়েনে তুমি গেলে এখানে একটা ফর্ম পেয়ে যাবে এবং তুমি ভলান্টিয়ারিং এর জন্য কাজ করতে পারো। প্রচুর অর্গানাইজেশন আছে বিভিন্ন সোশ্যাল কজের জন্য ভলান্টিয়ার্স খুঁজছে, তুমি যে কোনো দিন খুঁজে পেতে পারবে। গতকালকে সিলেটের ইনসিডেন্টের পরে প্রচুর মানুষ ব্লাড ডোনেশনের জন্য কাজ করছিল সারা রাত। ব্লাড ডোনেশনের জন্য যারা সারা রাত যে কাজ করছিল সবাই কিন্তু ভলান্টিয়ার্স ছিল। এরকম প্রচুর অপশন আছে, তুমি চাইলে কাজ করতে পারো। দ্বিতীয়ত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি সবসময় বলি যারা বিজনেসে পড়ছো বা বিবিএ পড়ছো, তারা প্লিজ বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করো, কেস সলভিং কম্পিটিশনে পার্টিসিপেট করো, আইডিয়া কন্টেস্টে পার্টিসিপেট করো, এন্টারপ্রেনারশিপ কম্পিটিশনে পার্টিসিপেট করো। প্রচুর জায়গায় এই কম্পিটিশন গুলো হচ্ছে, একটু খোঁজ নাও, তুমি সবগুলো খুঁজে পেয়ে যাবা। আর ডিবেট বা মল ইউনাইটেড নেশনস এর কথা আগে সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। তো যারা যারা একটু হলো কথা বলার প্র্যাকটিস করতে চাও, নিজেকে আরেকটু ভালো পাবলিক স্পিকার হিসেবে তৈরি করতে চাও, নিজেকে আরেকটু ফ্লুয়েন্ট স্পিকার বা প্রেজেন্টার হিসেবে তৈরি করতে চাও, তারা প্লিজ এই কম্পিটিশন গুলো করো। এবং এই জিনিসগুলো পরবর্তীতে তোমার অ্যাচিভমেন্টের যে খাতাটা আছে না বা স্পেসটা আছে না, এটাকে আরো অনেক 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 স্ট্রং করে দিবে। একটা জিনিস কি, তুমি তোমার রিডিং স্কিল কিভাবে বাড়াবা? কিভাবে? তোমাকে পড়তে হবে। এক্স্যাক্টলি। রাইটিং স্কিল কিভাবে বাড়াবা? লিখতে হবে। লিখতে হবে। কথা বলার স্কিল কিভাবে বাড়াবা? বলতে হবে। শোনার স্কিল কিভাবে বাড়াবা? শুনতে হবে। এর কোনো বিকল্প শর্টকাট টিপস ট্রিক্স কিছু নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এইটাই শর্টকাট, এইটাই ব্রডকাট, যেভাবে ধরো আর কি। ঠিক আছে? আচ্ছা, আমরা ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটা নিয়ে একটু শর্টে বলি। সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, এটা হতে হয় হচ্ছে স্মার্ট ভাবে লিখতে হয়। ওয়ার্কিং এক্সপেরিয়েন্স প্রথমেই তুমি এই মুহূর্তে যেটা আমার মনে হয় ভাই, তুমি এইটুকু মুছে এখানে স্মার্ট এর অ্যাব্রিভিয়েশনটা একটু লিখে দাও। আচ্ছা, তো যেটা হচ্ছে যে তোমাকে প্রথমে হচ্ছে এই মুহূর্তে তুমি যে জবটা করছো সেটা থাকবে হচ্ছে সবার প্রথমে। এরপর থাকবে এর আগে কোন কাজটা করছো বা কোন অর্গানাইজেশনে জব করছো, তার আগে থাকবে তার আগে কোন অর্গানাইজেশনে জব করছো। সো এইভাবে আস্তে আস্তে এটা হচ্ছে কি শেষ থেকে শুরু আর শুরু থেকে শেষ, এরকম মানে কি রিভার্স ওয়েতে যেতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা স্টেটমেন্টকে স্মার্ট করে লিখতে হবে। স্মার্ট স্টেটমেন্ট হচ্ছে, স্মার্ট স্ট্যান্ডস ফর এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর ফর রিয়েলিস্টিক এন্ড টি ফর টাইম বাউন্ডেড। ওকে, একটা উদাহরণ দেই, যে উদাহরণটা আমি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, খুব সহজ উদাহরণ। সেটা হচ্ছে আমি ভাত খাই। আমি যদি বলি আমি ভাত খাই, এর থেকে তুমি কি বুঝলা? তুমি বুঝলা যে আমি একজন মানুষ, আমি ভাত খাই। আমি 3 বেলা ভাত খাই, এটা থেকে তুমি কি বুঝলা? আমি দিনে 3 বার ভাত খাই। আমি সকালে, দুপুরে এবং রাতে ভাত খাই। এই স্টেটমেন্টটা কিন্তু আমি 3 বেলা ভাত খাইছে আরেকটু বেটার স্পেসিফিক। আর আমি যদি এখন বলি আমি সকাল 8টায়, দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, আমি সকাল 8টায়, দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই, এই স্টেটমেন্টটা ভার্সেস শুরুতে যে কথাটা বলছিলাম আমি ভাত খাই, দুইটার মধ্যে পার্থক্যটা কত বেশি? অনেক অনেক বেশি। এবার আমি একটা বাস্তব উদাহরণ দিই। প্রিপেয়ারিং রিপোর্ট। এখন প্রিপেয়ারিং রিপোর্ট
একটা অফিসের দারোয়ানও বানায়, আবার একটা অফিসের সিইও বানায়। হোয়াট টাইপ অফ রিপোর্ট ইউ আর প্রিপেয়ারিং? আচ্ছা, কতগুলো রিপোর্ট বানাচ্ছ, এক্স্যাক্টলি, কি ধরনের রিপোর্ট বানাচ্ছ, কি কি কাজে লাগতেছে সেই রিপোর্টগুলো। রিপোর্ট কি তুমি টালি খাতায় লিখে বানাচ্ছ নাকি এসএপি তে বানাচ্ছ? রাইট, জিনিসটা স্পেসিফিক হওয়া লাগবে, স্পেসিফিক হলো। আচ্ছা, তারপরে রিপোর্ট কয় বেলা করতেছো, কয় বেলা করতেছো, মাসে কি Measurable. একটা রিপোর্ট করো, মাসে কি একটা রিপোর্ট করো না 5টা রিপোর্ট করো? Exactly. অ্যাচিভেবল, মাসে 1 কোটি রিপোর্ট করি, এটা তো নিশ্চয়ই সম্ভব Of না, course তাই না? না। একটা রিয়েলিস্টিক ফিগার আসতে হবে, Exactly. রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল, এবং যেটা টাইম দ্বারা বাউন্ডেড। টাইম দ্বারা বাউন্ডেড কিরকম? আমি 5টা রিপোর্ট করি, ভাই 5টা রিপোর্ট কি তুমি 1 বছরে করো না 5 বছরে করছো? এটা উল্লেখ করতে হবে না? So, Exactly. আমি মাসে 5টা, আমি সাপ্লাই চেইনের উপরে মাসে 5টা রিপোর্ট তৈরি করি। এক্স্যাক্টলি। সো এটা হয়ে গেল তোমার স্মার্ট স্টেটমেন্ট। আমি এটারও একটা ছবি তুলে আমার লাইভে আপলোড করে দিচ্ছি। জি দাও। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, যেমন ধরো অনেকে যারা ইউনিভার্সিটিতে পড়ছো, তারা বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করো। এখন দেখো 5টা ফ্রেন্ড মিলে ঘুরতে গেলে সেইটার জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট যেটা, সেখানে কিরকম পেইন, আর 500 লোককে নিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করতে গেলে কিরকম পেইন। ধরো তুমি আজকে 200 লোককে নিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করছো, এক্স্যাক্টলি, ইটস এ ভেরি 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 বিগ ওয়ার্ক। হ্যাঁ। কারণ আজকে যদি তুমি 200 লোক নিয়ে, তোমার ভার্সিটি থেকে 200 লোককে নিয়ে আজকে যদি তুমি পিকনিক অ্যারেঞ্জ করো, তাহলে কালকে তুমি স্যামসাং ফোন কোম্পানিতে যদি জয়েন করো, তাহলে স্যামসাং এর একটা নতুন ফোন যখন মার্কেটে আসবে, সেই ফোনের প্রোডাক্ট লঞ্চিং সেরিমনি তুমি রেডিসনে 200 লোক দাওয়াত করে তুমি করে ফেলতে পারবো। রাইট। আমি কিন্তু তোমার ওই যে কাজটা, যে তুমি ভার্সিটিতে থাকতে তুমি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছো, আমি কেন, মানে যে কোনো রিক্রুটার তোমার ভিতরে কিন্তু ওই জিনিসটা খুঁজছে Right. যে আচ্ছা ওকে এরকম ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারবে, ওকে এটার ফাইন্যান্সিয়াল দিকগুলো হ্যান্ডেল করছিল, আচ্ছা Right. ওকে 200 লোককে চালাতে পারবে। উনি কিন্তু এই জিনিসগুলো Exactly. জায়গায় জায়গায় উনি এই জিনিসগুলো লক্ষ্য করবেন। যখনই দেখবে যে 200 লোক, তখনই কিন্তু উনি ওইটার সঙ্গে উনি তোমাকে দিয়ে যে কাজটা করাতে চাচ্ছে, এটাকে ওনারা কিন্তু কানেক্ট করে নেবে। Exactly. কানেক্ট করে নিলেই তোমার ইন্টারভিউ কল পাওয়ার চান্স বেড়ে গেল। বাকিটা তো তোমাকে গিয়ে প্রুফ করতে হবে। এক্স্যাক্টলি। সো আই গেস, আচ্ছা এখানে আমি আরো একটা জিনিস বলতে চাচ্ছি, যারা এইটার একটা স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক টাইম বাউন্ড, এটার একটা স্ক্রিনশট নিয়ে একটু কমেন্টে দিয়ে দাও, যেন বাকি যারা আছে তারাও জিনিসটা দেখতে পারে। অথবা কেউ যদি পারো খুব কষ্ট করে একটু লিখে যদি কমেন্টে দিয়ে দাও, তাহলে বাকি যারা অনেকে দেখতে পারছে না তারা খুব ইজিলি দেখতে পারবে। অলরাইট, সো একটু তাড়াতাড়ি কমেন্টে একটু জানিয়ে দাও। এরপর আমরা একটু অ্যাচিভমেন্টে চলে যাই। শিওর, সো আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, অ্যাচিভমেন্ট ব্যাপারটা কি? যেমন ধরো তুমি একটা বাচ্চার কথা যদি ধরি, একটা বাচ্চা প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খায় দায়, স্কুলে যায়, তারপরে দুপুরবেলায় বাসায় আসে, খাওয়া দাওয়া করে, দুপুরবেলায় ঘুমায়, বিকালে খেলাধুলা করে, সন্ধ্যায় পড়াশোনা করে, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। এটা কি ওই বাচ্চাটার কি ডেইলি রুটিন? এক্স্যাক্টলি। ঠিক আছে। সো হোয়াট এভার ইউ আর ডুইং ইন ইউর ডেইলি লাইফ, ইন ইউর ডেইলি জব লাইফ, সো দিস আর অল কল্ড জব ডেসক্রিপশন। আচ্ছা, বাট এই বাচ্চাটাই 350 দিন যাবত এই একই কাজ রিপিটেডলি করতে 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 করতে, ধরো ফার্স্ট হয়ে সে ক্লাস 2 থেকে ক্লাস 3 তে উঠলো। এই যে ফার্স্ট হয়ে সে ক্লাস 2 থেকে ক্লাস 3 তে যে উঠলো, এটা কি নিত্যদিনই হয়েছে? না, এটা কিন্তু নিত্যদিনই হয় না। একবার হয়েছে, এটা কিন্তু একটা step. 350 দিনের কাজের সম্মিলিত ফলাফল। এক্স্যাক্টলি। 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, এটা কি একদিনের ফসল? না। জীবনেও না। এটা তো একদিনের ফসল না, এটা 2 থেকে 3 বছর স্টেপ বাই স্টেপ। আমি তোমাদের লোগো গুলো দেখতেছিলাম, হ্যাঁ। লোগোর বিবর্তন কিভাবে হয়েছে, বিবর্তনগুলো। হ্যাঁ, তারপরে তোমাদের ভিডিও কোয়ালিটির বিবর্তন গুলো কিভাবে হয়েছে। হ্যাঁ। সো একদম শুরু থেকে আরম্ভ করে আস্তে 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 আস্তে, সো ইট টুক অ্যারাউন্ড 2 ইয়ার্স টু কমপ্লিট দ্য ওয়েবসাইট, অথবা টু ব্রিং দ্য ওয়েবসাইট ইন প্রেজেন্ট স্টেট। এক্স্যাক্টলি, তাই না? সো আলটিমেটলি রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা কমপ্লিট করে লঞ্চ করা হয়েছে। হ্যাঁ। এটা কিন্তু তোমার অ্যাচিভমেন্ট। এবং Exactly. এইটার পেছনের কাজগুলো কি, যে কারা কারা এখানে কন্ট্রিবিউটর হবে, কারা কারা লেখা দিবে, কি কি সেকশন থাকবে, এটার পেছনে অনেক জায়গায় যাওয়া, অনেকের সঙ্গে কথা বলা, অনেকের সঙ্গে মিটিং করা, অনেক ব্রেন স্টর্মিং, অনেক কিছু আছে। সেগুলো কিন্তু তুমি কিন্তু প্রতিদিনই তোমার করা লাগতেছে। এই যে আমি আর আয়মান মিলে যে এই যে লাইভে আসলাম, এটাও কিন্তু আয়মান কিন্তু প্রায়ই লাইভে আসে, আমারও কিন্তু প্রায় বিভিন্ন ধরনের লেখালেখি পাবলিশ Exactly. হচ্ছে। সো এগুলো কি? এগুলো আমাদের জব ডেসক্রিপশন। বাট অ্যাচিভমেন্টটা কি? অ্যাচিভমেন্টটা হচ্ছে, ধরো আমাদের এই লাইভে আসার মাধ্যমে 10 জন বা 50 জন বা 100 জন একটা পারফেক্ট সিভি তৈরি করতে পারলো। এটাই হলো এই সবকিছুর অ্যাচিভমেন্ট। এর পিছনে আমি ওই বাসা থেকে যে পর্যন্ত আসছি, এটাও জেডির মধ্যে পড়ে, Exactly. এটাও কোনো অ্যাচিভমেন্টের মধ্যে পড়ে। Exactly. সো জেডি এন্ড অ্যাচিভমেন্ট
দুইটা সম্পূর্ণ সেপারেট জিনিস। বুঝতে পেরেছি। যখন তুমি আস্তে আস্তে সিনিয়র লেভেলে যাবা তখন জেডি কমে আসবে, অ্যাচিভমেন্ট বেড়ে যাবে। বুঝতে পেরেছি। তারপর পরেরটাতে চলে যাই না? পরেরটা প্রফেশনাল কোয়ালিফিকেশন। রাইট। প্রফেশনাল কোয়ালিফিকেশনটা কিরকম? প্রফেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে, ধরো এখন বিভিন্ন ধরনের সাপ্লাই চেইনের উপরে বিভিন্ন জায়গায় শর্ট কোর্স হয়, হ্যাঁ, এইচআর এর উপরে বিভিন্ন জায়গায় শর্ট কোর্স হয়। যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে আছে তাদের ওই পিএলসি, অটোক্যাড, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শর্ট কোর্স হয়, ডিপ্লোমা টাইপের কোর্স হয়। একটা কথা, তুমি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি এক্স্যাক্টলি এটা বোঝা যাবে তুমি কতটুকু অন্যের থেকে এক্সট্রা করছো সেটার থেকে। তুমি এখন 5 জন লোক সাপ্লাই চেইনের জবের জন্য গেলা, এখন 5 জন লোকের মধ্যে মনে করো যে একজন লোকের সাপ্লাই চেইনের উপরে একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে, বাকি 4 জন তো ওই জায়গায় আটকা পড়লো, তুমি তো তার থেকে এক ধাপ বেশি এগিয়েই গেলা। ট্রু। সো প্রফেশনাল কোয়ালিফিকেশন এই সমস্ত কাজে লাগে। হ্যাঁ, ঠিক আছে। আর প্রফেশনাল কোয়ালিফিকেশন এই যে যেটা বললাম যে আমরা যখন স্টুডেন্ট থাকি, যখন পড়াশোনা করি, আমাদের এই যে এত 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 ছুটি, এই ছুটিগুলোর মাঝখানে কিন্তু আমরা শুক্র শনিবারে ক্লাস করে করে কিন্তু একটা প্রফেশনাল ডিগ্রি কিন্তু আমাদের চলে আসতেই পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এটা একটু জিজ্ঞাসা করতে চাই যে তোমরা যারা ভিডিওটি দেখছো, কার কি অ্যাচিভমেন্ট, এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস বা প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে? এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্ট, প্রফেশনাল কোয়ালিফিকেশন। একটু আমাকে যদি একটু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাচিভমেন্ট, এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস, প্রফেশনাল অ্যাচিভমেন্টস এগুলো যদি একটু কমেন্টে জানাও, তাহলে আমরা বলতে পারবো যে কোন জিনিসটা তোমার জবের ক্ষেত্রে কত বেশি কাজে দিবে। সো এটাকে আই গেস তাহলে আমাদেরকে যদি কমেন্টে জানায় তাহলে একটু বেটার হবে না? আমরা তাহলে বুঝতে পারবো যে কোন জিনিসগুলোর উপর আমাদের স্টুডেন্টরা জোর দিচ্ছে এবং কোন জিনিসগুলোতে সামনে তাদের জোর দেওয়া আরো বেশি দরকার, রাইট? সো আচ্ছা, একটা কথা আমি একটু এখানে বলি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা জিনিস আছে কি, আমি তো এখনো স্টুডেন্ট, আমি টাকা পাবো কোথায়? এই জায়গাটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, যদিও এটা ক্লিয়ার করার একটু দরকার আছে। সেটা ব্যাপার হচ্ছে গিয়ে যে অনেক স্টুডেন্ট আছে যারা মান্থলি 2টা বা 3টে টিউশনি করালেও কিন্তু 10 থেকে 15,000 টাকার মতো ইনকাম করা সম্ভব। সো তোমাকে তো নিজের পেছনে ইনভেস্ট করতে হবে। সেটা তুমি যেখানেই করো, তুমি একটা ট্রেনিং করো বা তুমি একটা করো, একটা লোক যে লোকটা ট্রেনিং করাতে আসে সেই লোকটা মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে সে তার কন্টেন্ট রেডি করে। সে তো আরেকজন দুর্বল, তার কারণে তো সেও দুর্বল হতে পারে না, কখনোই না। সো এগুলোর জন্য যেটা ব্যাপার যে একাডেমিক, এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশন বা ট্রেনিং, এই দুইটার জন্য মান্থলি একটা বাজেট রেডি করো। এটা আমার একটু বলার আছে যে মান্থলি তুমি 500 টাকা করে বা 1000 টাকা করে তুমি এটার জন্য জমাও, একটা টিউশনি করো, 2টা টিউশনি করো, নিজের হাত খরচের টাকাটা চালাও, একেবারে শেষ পর্যন্ত যে রিক্ত হস্তে বেরোয় আসাটা কোনো। এবং এই টাইপের অনেক কমেন্ট কিন্তু আমরা এখন পাচ্ছি না, যে এনএসএস সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাব ছিলাম, প্রজেক্ট করেছে, ফটোগ্রাফি করেছে, অনেকে ইলেকট্রনিক প্রজেক্টস করেছে, ইএইচ ইমন গ্রাফিক ডিজাইন করেছে, আবির মাহমুদ ফটোগ্রাফি করেছে, মজুমদার সার্টিফাইড ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে জাহাঙ্গীর আলম ইলেকট্রনিক্সে কাজ করেছে, তানিম বলেছে খুব সুন্দর করে যে অ্যারেঞ্জ দ্য পিকনিক ফর 500 পিপল লাস্ট ইয়ার, খুব সুন্দর করে স্পেসিফিক করে বলেছে। লিখন খান বলছে পিএইচপি শুরু করেছি। তারপরে আলম তানিম বলছে যে কমপ্লিটেড পিজিডিএইচআরএম, ব্রিলিয়ান্ট। তারপরে প্রেসিডেন্ট অফ বিজনেস ক্লাব ছিল হলো ফাহিম মজুমদার। রাসেল বলছে ফটোগ্রাফি এবং ভিডিও এডিট করে। প্লিজ আমার 10 মিনিটস গুলো অ্যাপ্লাই করো না, আমাদের দরকার তো তোমাদের মতো মানুষদের আরো। তামান্না তোরা বলছে যে নিউজ পেপার রাইটিং এক্সপিরিয়েন্স আছে, দিস ইজ আ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। এটা বোঝা যায় যে তোমার কমিউনিকেশন স্কিল খুবই ভালো এবং প্রচুর মানুষ কিন্তু রাইটার খুঁজছে। সো যেমন এই স্কিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন না, কেউ যদি আমাকে বলছে আমি লিখি, অনেকে বলে আমি রাইটার, বাট ও খুব সুন্দর করে বলেছে ও নিউজ পেপার রাইটিং এক্সপেরিয়েন্স আছে। যদি সুন্দর করে বলে আমি নিউজ পেপারে এতদিন থেকে এতদিন ছিলাম, তাহলে কিন্তু যে কেউ আরেকটু স্মার্ট হতে পারে যে সে কোন সেকশনটাই লিখেছে, রাইট? সে কি বিনোদন সেকশনে লিখছে নাকি সে ক্যারিয়ার সেকশনে লিখছে না তরুণদের সেকশনে লিখছে, লিখলে আরেকটু স্মার্ট হয়ে গেল। যেমন ফাহিম ওয়াহিদ বলছে কন্টেন্ট রাইটার। তারপরে তনভি বলছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ভার্সিটিতে ক্লাব, ওয়ার্কশপ, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে। এই জায়গায় আরেকটু স্পেসিফিক করে লিখো যে কয়টা ইভেন্ট অর্গানাইজ করেছো, কতজন মানুষ দেখেছিল, অনলাইন এক্সপোজার কত ছিল, কে স্পন্সর ছিল, কয়টা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তোমাদের ইভেন্টে আসছিল। এই জিনিসগুলো বলে দিলে না আরো যে কোনো একটা জবে ঢুকলে বিলিভ মি, যে কোনো একটা জবে ঢুকলে ঠিক এই কাজগুলাই করতে হবে। এক্স্যাক্টলি ঠিক এই কাজগুলো, এর বাইরে অন্য কোনো কাজ করতে হয় না।
খালি এখন একটু স্টুডেন্ট আছো তখন মানে এখন হলো বিনা বেতনে করতেছো তখন কিন্তু মুস্তাফিজুর রহমান মানসুর বলছে যে ইন্টার্নশিপ আর রেকিট বেনকাইজার, ওয়াও, এই জিনিসটা অনেকেই জানে না যে প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানিও ইন্টার্ন নেয় স্টুডেন্টদেরকে। সো স্টুডেন্টরা যারা ইন্টার্নশিপ করে ওখানে কিন্তু একটা বিশাল এক্সপিরিয়েন্স। আমার যেমন একটা এক্সপিরিয়েন্স ছিল এরকম ইন্টার্নশিপের জিপিতে, যে 1 মাসের জন্য সামার ইন্টার্ন ছিলাম, সেটা কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স। এবং ওই সময় কি কি কাজ করছো, ওই সময় কি কি কাজ করেছি, রাইট? এই জিনিসগুলো অনেক দরকার। একটা বুলেট পয়েন্টে এক্স্যাক্টলি। তারপরে অনেকে বলছে ক্লাব অ্যাক্টিভিটিস, কি ক্লাব অ্যাক্টিভিটিস এটা একটু বলে দিও। ইমরান খান বলছে ডিবেট করি, স্পিকার্স ক্লাবের মেম্বার। আচ্ছা, এই জিনিসটা না লাইফে অনেক কাজে দেয়। তুমি যদি সুন্দর করে কথা বলতে পারো, ট্রাস্ট মি, এই জিনিসের উপর বড় কোয়ালিটি খুব কমই আছে। এই জন্য ডিবেট করা উচিত, মডার্ন নেশনস করা উচিত, রাইট? জি। আচ্ছা, তারপরে আছে ডিজিটাল পেইন্টিং করে শান্তনা কামাল, রুবেল আজাদ বলছে সমাজসেবা করে, সৈকত বলছে রেড ক্রিসেন্টের মেম্বার, নিশি জারিন ইন্টারেস্টিং, ওর কারাতে করে। আচ্ছা আচ্ছা, তন্মী বলছে এটা মাদ্রাসায় পড়ায় 3 বছর ধরে, অনলাইন পত্রিকাতে আছে 1 বছর। মিনহাজউদ্দিন, আমি স্টুডেন্ট অফ ইকোনমিক্স, আই ক্যান মেক লোগো ইলাস্ট্রেশন। সো কাউসার ডিজাইনার হিসেবে কাজ করতে পারে। সেরকম প্রচুর মানুষ আছে। এমন দেখেন আমাদের এই ক্লাসের পরে অনেকে খুব সুন্দর করে লিখছে যে অ্যারেঞ্জ সেমিনার এতজন মানুষের। তো যারা যখনই আমাদের কোন একটা এক্সপিরিয়েন্সের কথা বলছে, প্লিজ ইজ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড, এভাবে সুন্দর করে দাও, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন দেখুন সবাই লিখছে যে কতজন স্টুডেন্টের পিকনিক অর্গানাইজ করেছে। এই জিনিসটাই তোমাকে বাকিদের থেকে অনেক আলাদা করে তুলবে। এখন মনে করো তুমি ক্লাসে ফার্স্ট হইছো, এক্স্যাক্টলি, তোমার ক্লাসে স্টুডেন্ট 3 জন, তাহলে কেমন হয়ে সৈকত বলছে অটোক্যাড, 3D Max, ম্যাটল্যাবের কাজ পারে, অ্যাঙ্কারিং করেছে তাসিন, লাইফস্টাইল নিয়ে কাজ করেছে, আর্কিটেকচারাল ম্যাগাজিনে কাজ করেছে ত্রিনা। সো অনেকে ইন্টার্নশিপ করেছে, ইশিতা আফসানা, রোভার স্কাউটিং করেছে একরামুল, মুগ্ধ নীল করেছে ওয়েব ডিজাইনিং। সো অনেকে অনেক কিছু করছে। মাশাআল্লাহ। সো তোমরা যা করছো আমাদেরকে তাও একটু কমেন্টে জানাও, সো দ্যাট আমরা জানতে পারি যে তোমরা কে কি নিয়ে ব্যস্ত এবং আমরা এটার উপর একটা জন্য ফিডব্যাক দিতে পারি। অলরাইট, সো আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। পার্ট টাইম ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, পার্ট টাইম ওয়ার্ক আর ভলান্টিয়ারিং ওয়ার্ক। পার্ট টাইম ওয়ার্ক আর ভলান্টিয়ারি ওয়ার্ক। ভলান্টিয়ারি ওয়ার্ক আর পার্ট টাইম ওয়ার্ক। পার্ট টাইম ওয়ার্কটা একটু ব্রড সেন্সে আসে। হ্যাঁ, যেমন ধরো ঢাকায় বাণিজ্য মেলা হলো, এখন বাণিজ্য মেলায় তুমি একটা স্টলে হয়তো 1 মাসের জন্য কাজ করলা। হ্যাঁ, বই মেলা হইছে, হ্যাঁ, বই মেলায় তুমি হয়তো যে কোনো একটা প্রকাশনীতে 1 মাসের জন্য একটা স্টলে কাজ করছো। রাইট। হিউজ এক্সপেরিয়েন্স, চিন্তাও করতে পারবে না মানুষ কত ধরনের মানুষ আসবে, কত ধরনের মানুষের সঙ্গে কত রকমের কথা বলবা, কোন কাস্টমার এসে যে কেমনে কি বলবে না বলবে তাকে হ্যান্ডেল করা, তার সঙ্গে শুদ্ধ ভাষায় কথা বলা, তার সঙ্গে তাকে ডিল করা, বা তাকে কোম্পানির প্রোডাক্ট গুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া। এবং এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি ধরো এখন সিঙ্গারের স্টলে তুমি দাঁড়াইছো, ওখান থেকে তুমি কিন্তু একটা সার্টিফিকেটও পাচ্ছ 1 মাস পরে। বিশাল বিশাল। সো এগুলো হলো পার্ট টাইম ওয়ার্ক। আরো কি কি রকমের পার্ট টাইম ওয়ার্ক আছে? এই যে আগোরা, বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের এই যে আগোরা, স্বপ্ন, মিনা বাজার, এই সমস্ত জায়গায় সব কিন্তু তোমার বিবিএ পড়ুয়া স্টুডেন্টরা, বিভিন্ন যে রেস্টুরেন্ট গুলো আছে, বিবিএ পড়ুয়া রেস্টুরেন্ট, বিবিএ পড়ুয়া স্টুডেন্টরা কাজ করছে। 3 জন 4 জন, মানে তোমরা কিন্তু এই ধরনের কাজের মধ্যে যেতে পারো। এর মধ্যে কোনো কাজই ছোট না, কোনো কাজই খারাপ না। এবং প্রত্যেকটা কাজই, তুমি যদি এখন রেস্টুরেন্টেও কাজ করো, এই যে এখানে আমাদের দেশের মানুষের মধ্যেই এই সমস্যাটা কাজ করে। তুমি যদি এখন ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা এই সমস্ত জায়গায় যদি তুমি যাও, দেখবা পিএইচডি করা মানুষজন পর্যন্ত, তোমার পিএইচডি করা মানুষ ম্যাকডোনাল্ডস এ কাজ করতেছে, আর আমাদের এই জায়গায় ম্যাট্রিক পাস করা মানুষ চার দোকানে বসতে লজ্জা পায়। আমার এখন একটা এক্সপেরিয়েন্স মনে আছে, আমি লাস্ট ইয়ারে কানাডায় গিয়েছিলাম একটা গ্লোবাল ইউথ কনফারেন্স, সেটার নাম ছিল ওয়ান ইয়াং ওয়ার্ল্ড। পৃথিবীর 196টা দেশ থেকে ওখানে ইউথরা ওখানে আসে, একটা গ্লোবাল, এটা পৃথিবীর বৃহত্তম ইউথ কনফারেন্স বা গ্লোবাল ইউথ কনফারেন্স। ওখানে যে আমি খুব অবাক হয়েছি, ওখানে যারা ভলান্টিয়ার ছিল তারা কেউ আমাদের বয়সে না, ম্যাক্সিমামই ছিল অনেক সিনিয়র। এবং আমি আরো অবাক হয়ে গেছি যে আমার জন্য পানি এনে দিচ্ছে, হেল্প করছে যেখানে এখানে যান। তার সাথে একবার হাই হ্যালো করলাম, সে কি জানেন, ইউনিভার্সিটি প্রফেসর, পিএইচডি ডিগ্রি হোল্ডার, ডক্টর সামথিং, তোমার জন্য পানি এনে দিচ্ছে, তারা ভলান্টিয়ারিং করছে। সো আমি দেখে এতটা মুগ্ধ হয়েছিলাম যে মাই গড, ওদের দেশে ভলান্টিয়ারিং এর কনসেপ্টটা এত সুন্দর, এত অ্যামেজিং, যে আমার মতো একটা বাচ্চা ছেলে ওনাকে ভলান্টিয়ারিং করার জন্য এগিয়ে আসছে একটা ওইখানকার নাম করা ইউনিভার্সিটির প্রফেসর। সো এটা হলো সম্মান দেয়া। জানি বলা হয় যে থাইল্যান্ডে তুমি গেছো কিনা আমি জানি, থাইল্যান্ডে আমি যখন গেছিলাম তখন আমি দেখি যে টিচার তার 20-25 জন স্টুডেন্টকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখা গেল যে এইটা হচ্ছে একজন বিখ্যাত লোকের মনুমেন্ট, তাহলে তার হিস্ট্রিটা কি? ওর সঙ্গে সঙ্গে ওখানে একটা কাগজ বিছায় সবাই ওই জায়গায় বসে পড়লো, টিচারের কাছে মুভিং বোর্ড ছিল, সে ওখানে লিখে ফেললো।
একটা মন্দিরে গেল, একটা মসজিদে গেল, সেটার ইতিহাস কি, মালয়েশিয়া সিঙ্গাপুরে গেলে দেখবা একেবারে লিখে ফেললো। কোন ধরনের কোনো মানে ক্লাসরুম লাগবে, এইটা লাগবে, ওইটা ধুলা লেগে গেল, এইগুলো মানে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে গ্রহণ করার অ্যাটিটিউড, শিখার অ্যাটিটিউড, এটা একটা হিউজ বিষয়। আমার মনে হয় আমাদের দেশে যদি এরকম জিনিস থাকতো যে আমাদের টিচাররা ভলান্টিয়ারিং করছে, আমরা ভলান্টিয়ারিং করছি, আমরা ওই দিন আমি একটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট শুনলাম যে আমার এক সিনিয়র বড় ভাইয়া সাইমন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, উনি স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে কি জানেন, ইন্টার্নশিপ করতে হবে একটা, কোথায় জানেন, টঙে বসে চায়ের দোকানে ইন্টার্নশিপ করে আসতে হবে। কেন? বিকজ বিজনেস স্টুডেন্টদের জন্য যদি বিজনেস বুঝতে হয় সবথেকে ভালো জায়গা কোনটা জানো, চায়ের দোকান। বিকজ আসলে আচ্ছা চা নেই, সে যদি চা না বেচতে পারো বিজনেস চলবে না। আমি কিন্তু রিয়েল লাইফ বিজনেস, এই জিনিসটা বোঝার জন্য চায়ের টঙে বসতে হয়। আমাদের এখানে যখন ট্রেনিং করাই আমরা, তখন আমি করি কি, গোলাপ ফুল এনে মানে দুপুরে খাওয়ার পরে যখন সবাই একটু ঘুম 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 ভাব চলে আসে, গোলাপ ফুল এনে প্রত্যেকটা নিচে নামাই দিয়ে গোলাপ ফুল বিক্রি করে আসি। এবং গোলাপ ফুল বেচে আসার পরে মানে যারা ইয়া করে আর কি, যারা অংশগ্রহণকারী, তাদের অনেকে বলে যে ভাইয়া প্রথম যখন কারোর সঙ্গে কথা বলতে গেছিলাম তখন আমার পা কাঁপতেছিল। কিন্তু পা কাঁপলেও শেষ পর্যন্ত তারা ঠিকই কিন্তু বেঁচে আসে। এবং তারা যখন তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে, তুমি যদি সেটা শোনো, মানে এক একজনের এক এক রকমের এক্সপিরিয়েন্স। এক লোকের মাঝখানে সেদিন আমাদের আশপাশে অনেকগুলো দোকানে দোকানে ঢুকে ঢুকে গিয়ে মানুষের ভাই আমি একটা ফুল দিতে আসছি, একটা ফুল বিক্রি করতে আসছে, আপনি কি এটা, তখন তার বিজনেসটা বোঝে এবং হচ্ছে ও নিজের ভিতরের যে শেগিনেস, নিজের ভিতরে যে কথা বলতে না পারা, যে ভয় ভীতি এক্সপ্রেস করার যে মানে হেজিনেসটা, এটা একদম চলে যায়। একদম তুমি আর আমি মিলে এখন এক জায়গায় কথা বলছি, এক জায়গায় খাচ্ছি, হঠাৎ করে একজন লোক এসে আমাদের মাঝখানে আপনার সঙ্গে 2 মিনিট কথা বলার সময় হবে, হিউজ কোয়ালিটি। গ্রেট, আমরা আমাদের পরের পার্টে চলে যাই। হ্যাঁ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আর সিএসআর ওয়ার্ক। হ্যাঁ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা ওই যে আইমান এর আগে অলরেডি বলেই ফেলছে যে পড়াশোনার পাশাপাশি কি কি কাজ করা হয়, ডিবেট, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কি জানি বললাম, এটা বিভিন্ন কম্পিটিশনে, আইডিয়া কন্টেস্ট, এন্টারপ্রেনারশিপ কন্টেস্ট, কেস সলভিং কম্পিটিশন প্রচুর আছে, বিভিন্ন আছে। এক্স্যাক্টলি। সো আমরা সিএসআর ওয়ার্ক আর ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্সের কথা অলমোস্ট বলে ফেলেছি। হ্যাঁ, এরপর হচ্ছে না, সিএসআর ওয়ার্কটা একটু বলা দরকার আছে। সিএসআর ওয়ার্কটা হচ্ছে কর্পোরেট, সিএসআর মানে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ধরো তোমাদের ইয়েতে কি জানি বলা হয়, তোমাদের ইউনিভার্সিটিতে হয়তো, তোমাদের ইউনিভার্সিটির একটা ক্লাবের থেকে হয়তো বন্যার্তদের জন্য ত্রাণ দিতে যাবে, শীতার্তদের জন্য কাপড় দিতে যাবে, তোমার কোনো একটা ফ্রেন্ড অসুস্থ, তার জন্য হয়তো ফান্ডিং কালেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, দিস আর কল্ড সিএসআর অ্যাক্টিভিটিস, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো এবার আমাদের ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স হচ্ছে একটা ইউনিভার্সিটিতে তুমি যখন মানে গ্রাজুয়েশন করছো, তখন 3rd ইয়ার বা 4th ইয়ারে ওঠার পরে তোমাকে 1 থেকে 3 মাস সময়কাল ব্যাপী যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে পাঠায়। আচ্ছা, সো তুমি কোন কোম্পানিতে গেলা, সেখানে তুমি কি দায়িত্ব পালন করছো, কি কি কাজ করছো না করছো, সেগুলো সম্পর্কিত 6 থেকে 7 লাইনের একটা বর্ণনা তোমাকে ওইটার মধ্যে ডিটেইলে দিতে হবে। ওইটা হলো এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সফট স্কিলস এ চলে আসি। এবং আমি বলতে চাই যে আমাদের 10 মিনিট স্কুলে যারা দেখছো ভিডিওটা, 10 মিনিট স্কুলে একটা সেকশন আছে যেটার নাম স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আমরা কিন্তু প্রচুর সফট স্কিল শেখাই, যত ধরনের সফটওয়্যার আছে। তারপরে এই যে আমরা বললাম না যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ডিবেট, মডেল ইউনাইটেড নেশন, কেস সলভিং, অনেকে প্রশ্ন করতে পারো ভাই এটা কোত্থেকে শেখা যায়। সবাই এখনই 10minuteschool.com এ গিয়ে তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যাও, সবগুলোর ব্যাপারে শেখানো আছে। তুমি কোনো ইন্টার্নশিপ করতে চাও, সফটওয়্যার স্কিলস দরকার, সবগুলো সফটওয়্যার শেখানো আছে। তুমি প্রেজেন্টেশন স্কিল শিখতে চাও, তুমি কর্পোরেট গ্রুমিং শিখতে চাও, সবগুলো ভিডিও করা আছে। সো আজকে ভিডিও দেখার পর অনেকে যাদের মনে হচ্ছে ভাই আমার তো পার্ট টাইম ওয়ার্ক নাই, ভলান্টিয়ারিং ওয়ার্ক নাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, এইসব জিনিস নাই, আমি কিভাবে শুরু করবা এটা জানার সবকিছু 10 মিনিট স্কুলের স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে আছে। এখনই আমাদের টিম মেম্বাররা কমেন্টে তোমাকে স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টের লিংক দিয়ে দিবে। সো প্লিজ ভিডিওটা শেষ করার পরে ওখান থেকে তোমার জিনিসগুলো শেখা শুরু করো, যেন আস্তে আস্তে সিভিতে তোমরা এই জিনিসগুলো লিখে রাখতে পারো। আচ্ছা, এরপর যেটা হচ্ছে সফট স্কিল। সফট স্কিলের মধ্যে আমি একটা জিনিস বলি, আইমান একটু ইয়ে করো, সেটা হচ্ছে যে যেমন ধরো টিম ওয়ার্ক। ধরো আমি লিখলাম এখানে টিম ওয়ার্ক, লিখে দিচ্ছি, ঠিক আছে না, আমি একটা জিনিস একটু বলবো। টিম ওয়ার্ক লিখে অনেকে হয়তো এই যে এই কাজটা করলাম, ঠিক আছে। আবার অনেকে কি করে যে যেমন ধরো যে এরকম একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন পাইপের মধ্যে এইটুকু শিট, ঠিক আছে। আবার অনেকে দেখা গেল হয়তো একটা গোল দিয়ে রাখলো, এর মধ্যে হচ্ছে তোমার টিম ওয়ার্ক হচ্ছে এখানে 40%। আমার কথা হচ্ছে
তোমার টিম ওয়ার্ক এখানে পাঁচ গোল্লার মধ্যে 4 গোল্লা অথবা 5 গোল্লা, এটা তোমাকে পরিমাপ করে দিল কে? তুমি অনেস্ট, তুমি টিম ওয়ার্ক, তুমি মোটিভেশন, হ্যাঁ মানে আমরা যে কাজগুলো করি আর কি, এরকম কিছু জিনিস কমিউনিকেশন। তুমি হয়তো আরেকজনের সঙ্গে কথাই বলতে পারো না ঠিক মতো, কিন্তু কমিউনিকেশনে তোমার 4 গোল্লা। কে তোমাকে এই 4 গোল্লা দিয়ে দিল? এটা তো কোনো জায়গা থেকে বাংলাদেশে এখনো কিন্তু এটা কোনো সার্টিফিকেশন নাই, কোনো অথরিটি নাই, কেউ কিছু বলে নাই। সো এই ধরনের এটাকে কি বলা যেতে পারে? এগুলোকে আনপ্রফেশনালিজম, এগুলো টোটালি একটা আনপ্রফেশনালিজম। এগুলো না করা বেটার, এগুলো না করা বেটার। কোন রকমের বক্স টক্স থাকা এগুলার এরকম ভাবে কোনো দরকার নেই। একটা জিনিস, একটা কথা সিভি রাইটিং এর ক্ষেত্রে, হোয়াট ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি। এক্স্যাক্টলি, ট্রু হোয়াট দ্যাট। ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি। সো এখান থেকে আমরা আমাদের 3টা স্পেশাল স্কিলসে চলে যাই, ল্যাঙ্গুয়েজ স্কিলস, কম্পিউটার স্কিলস আর সফটওয়্যার স্কিলস। ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার, সফটওয়্যার স্কিলস। ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রেও অনেকের কি হয়, অনেকের যেমন ধরো অনেককে পাই এই যে বাংলা লিখে এরকম 5টা গোল্লা দেয়, আবার দেখো অনেকে আছে ইংলিশ লিখে এরকম 4টা গোল্লা দেয়, তারপরে আবার ফ্লুয়েন্সি লিখে 5টা গোল্লা দেয়। ভাই, কোনটারটা কি? আবার আরেক রকম আছে কি, যে আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার এরকম ভাবে টেবিল করে, এটা হচ্ছে তোমার বাংলা, এটা হচ্ছে তোমার ইংলিশ, এটা হচ্ছে তোমার রিডিং, রাইটিং, লিসেনিং, আর একটা কি স্পিকিং। তাহলে এইটা মনে করো টিক, এইটা টিক, এইটা টিক। তারপর আবার অনেকে তো আবার ওই যে একটু ওই যে যারা কোরআন শরীফ টরীফ পড়তে পারে তারা আবার আরবিটা দেয়, আবার অনেকে আছে হিন্দি দেয়, অনেকে আছে উর্দু দেয়, সিরিয়াল টিরিয়াল দেয়। তো জীবন মানে তো জি বাংলা। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে তুমি হিন্দি এগুলো হিন্দি জানো, উর্দু জানো, হ্যাঁ मैं तुमसे बात कर सकती हूँ, হ্যাঁ এইগুলা আপনি কত কিছু জানেন, সিনেমা দেখেন না আপনি? এই আবিদ ভাই, জি বাংলা দেখা বন্ধ করে দেন। হ্যাঁ, জি বাংলা দেখা যাবে না। তো আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো তো আলটিমেটলি জবে কোনো কাজে আসবে না। এক্স্যাক্টলি, তোমাকে লিখতে হবে কি ফ্লুয়েন্ট ইন বাংলা এন্ড ইংলিশ। এক্স্যাক্টলি, ফ্লুয়েন্ট ইন বাংলা এন্ড ইংলিশ। আরেকটা জিনিস, এটা আমি ডন ভাইয়ের কাছ থেকে শিখছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে সবাই ইংলিশে ফ্লুয়েন্ট না। তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্ট না হও, কেউ তোমাকে মারতে আসবে না। এক্স্যাক্টলি, তুমি বলো যে ফ্লুয়েন্ট ইন বাংলা এন্ড ওয়ার্কিং নলেজ ইন ইংলিশ, মানে কাজ চালায় নেওয়ার জন্য যতটুকু ইংরেজি জানার দরকার আমি ততটুকু জানি। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি এইটা। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিলে সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্টের জন্য 10 মিনিট স্কুলের ভিডিও মাস্ট। এক্সেলেরও মনে হয় তোমাদের নতুন ভিডিও চলে আসছে। সো এগুলা দেখতে হবে। আচ্ছা, এক্সেলের ব্যাপারটা একটু বলি। এক্সেলের ব্যাপারটা না বললেই নয়। যে কাজ করতে তোমার 8 ঘন্টা সময় লাগবে, সেই কাজ মানে 1 মিনিটের মধ্যে এক্সেলের মধ্যে করে ফেলা যায়। এবং বসের সুনজরে পড়ার জন্য এক্সেল আর পাওয়ার পয়েন্টের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই বসের সুনজরে পড়ার জন্য। কাজেই যেটা ব্যাপার হলো, এই যে তুমি মনে করো বাসে আজকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি এখন বাসে যাতায়াত করতেছো, এত ট্রাফিক, এই সেই হ্যান ত্যান, রাস্তায় জাম, ধুলাবালি। আরে ভাই, রাস্তায় জাম তো এটা তো কমন জিনিস। তুমি তার মধ্যে 10 মিনিট স্কুলে ঢুকো বা অন্য যে কোনো জায়গায় ঢুকে তুমি কিছু পাওয়ার পয়েন্টের ভিডিওটা দেখে নাও না, কিছু পাওয়ার পয়েন্ট। তখন তুমি দেখবা যে তুমি যখন অফিসে যাবা, অফিসে গেলে তোমাকে যখন বস কোনো কাজ দিবে, তখন তোমার মধ্যে ডিপ্রেশন না, নেগেটিভ থিংকিং না, বরং তুমি ওই জিনিসটা তুমি রাস্তা থেকে, আরে আজকেই তো ড্যাশবোর্ড বানানো শিখলাম, দেখি এখন ড্যাশবোর্ডটা বানাই দিয়েছি। এই দেখো তোমার কিন্তু প্রমোশন। এবং একটা জিনিস কি, তোমার প্রমোশন হবে কি না এই কথা তুমি যে কিন্তু বসরে বললে হবে না, বস আমার প্রমোশন দেন। এই কথা কিন্তু তোমাকে লোকে বলে দিবে, এক্স্যাক্টলি স্যার এই যে ছেলেটা আছে, এই ছেলেটা সব কাজ জানে এবং এই ছেলেটা নিজের কাজ শেষ করে আবার আমাদেরকেও হেল্প করে, এই ছেলেটার লোক চালানোর ক্যাপাসিটি আছে। সো কাউকে যদি আরো উচ্চতর পজিশনে দিতে হয়, তাহলে সেইটা এই ডিজার্ভ করে। এটা ভাই তোমাকে লোকেই বলে দিবে। তোমার কাজ খালি সাইলেন্টলি কাজ করা। বুঝতে পেরেছি। আচ্ছা, সো আবিদ ভাই, আমাদের লাস্টের দিকে চলে আসছি আমরা, রাইট? জি। রেফারেন্স আর ডিক্লারেশন। আচ্ছা, রেফারেন্স ডিক্লারেশন এর সঙ্গে আবার ওই যে পাওয়ারফুল ওয়ার্ডের একটা জায়গা ছিল, এটা আমাদের মানে শেষ করে আমরা আবার ওইটাতে যাব একটু। সেটা হচ্ছে রেফারেন্স তোমরা যারা ফ্রেশার আছো, যারা মাত্র পাস করে বেরোইছো অথবা 5 বছর 7 বছর জব করছো, তারা একটা একাডেমি। আচ্ছা, আমার অনেকে বলছে যে একটু
ঘোলা লাগছে। এখন মেবি ইন্টারনেট কানেকশনের জন্য একটু কম ক্লিয়ার লাগছে বা হালকা একটু ঘোলা লাগছে। আই গেস ইন্টারনেট কানেকশন ঠিক হয়ে যাবে একটু, আই গেস 10-15 সেকেন্ড একটু টাইম কথা দিলে ঠিক মতো শোনা গেলেই কথা ঠিক মতো ঘোলা আমাদেরকে আবার আমাদের ফেসবুক প্রোফাইলে গেলে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, ওখান থেকে দেখা যাবে। দাঁড়া কথা ঠিকভাবে শোনা যাচ্ছে hopefully। হ্যাঁ এই তো ঠিকঠাক হয়ে গেছে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। সো আমরা যেটা ছিলাম লাস্ট রেফারেন্স একটা একাডেমিক এবং একটা প্রফেশনাল। আরেকটা যেটা কি, যে তুমি যখন সিনিয়র লেভেলে যেতে থাকবে 8 থেকে 10 বছর যখন তোমার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন তোমার আলটিমেটলি আর রেফারেন্স দেওয়ারই দরকার নেই। তখন তুমি লিখে দিবা রেফারেন্স উইল বি গিভেন ইফ নিডেড। এক্স্যাক্টলি। আর লাস্টে ডিক্লারেশন ফ্রেশাররা দিতে পারো, ফ্রেশাররা ডিক্লারেশন দিতে পারো, বাট ডিক্লারেশন তো এমন কোনো মাস্ট জিনিস না। এটা যদি তোমার 8-10 বছর জব হয়ে গেলে এটা কোনো মেজর জিনিস না। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলি, আমাদের মধ্যে অনেকের একটা মানে বিভিন্ন জায়গায় যখন সেশন করাই তখন অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া এইটা কি ডানে দিব না বামে দিব, সিগনেচার কি ডানে দিব না বামে দিব, ডেটটা কি এইদিকে দিব না সেই দিকে দিব। হ্যাঁ, এগুলো খুব সিলি টাইপের জিনিস, ঠিক আছে। এই সম্পর্কে একটা গল্প আছে, সেটা হচ্ছে গিয়ে যে মানে প্রেসিডেন্ট বুশ সে একবার তার লোকজনকে নিয়ে বসে লাঞ্চ করতেছিল। লাঞ্চের টেবিলে বসে বলতেছিল যে আমি এখন ইরাকে বোমা মারবো, বোমা মেরে 1000 লোক মারবো, 1000 লোক মেরে আমি শোনো না 1000 লোক মারবো, 1000 লোক মেরে আমি পিজা খেয়ে বাসায় ফিরবো। আচ্ছা, লোক বলতেছে স্যার আপনি পিজা খাবেন কেন, আজকে আপনার পাস্তা খাওয়ার কথা। সো আমাদের যেটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা ওই যে জায়গায় যে 1000 লোক মেরে ফেলতেছে ওইটা যে মেজর ইস্যু, ওইটার কোনো খবর নাই। এই যে সিভির মধ্যে এতগুলো জায়গা গেল, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলা হলো, পার্ট টাইম জব নিয়ে কথা বলা হলো, ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলা হলো, সবকিছু নিয়ে এত কথা বলা হলো, এই জায়গাটায় ফোকাস করো। সিগনেচার ডানে দাও বা বামে দাও, ভিতরে যদি মশলা ঠিক থাকে তাহলে সব দাম। রাইট। সো আবিদ ভাই, এবার আমাদের পাওয়ারফুল ওয়ার্ডস অফ সিভি তে চলে যাই। আপনি আমাকে একটু বলেন সিভির পাওয়ার ওয়ার্ডস গুলো কি কি? আচ্ছা, সিভির পাওয়ারফুল ওয়ার্ড গুলো কি কি? একটা সিভি যখন মানে মানুষজন যখন একটা সিভি লেখে, তখন সিভির মধ্যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে তোমার সিভির পাওয়ারফুল ওয়ার্ড। আচ্ছা, পাওয়ারফুল ওয়ার্ডের আমি এখানে 20টা পাওয়ারফুল ওয়ার্ড বলি না? হ্যাঁ। আচ্ছা, প্রথমটা হচ্ছে সলভড। সলভ বলতে কি, পাওয়ারফুল ওয়ার্ডগুলো বেসিক্যালি লাগে হচ্ছে যারা জব করছে তাদের জন্য, আবার যারা ফ্রেশার তারাও যখন সিভির মধ্যে কোনো একটা স্টেটমেন্ট লিখবে তখন স্টেটমেন্ট গুলো অবশ্যই পাওয়ারফুল ওয়ার্ড দিয়ে হওয়া উচিত। পাওয়ারফুল ওয়ার্ড গুলো খুঁজে পাওয়ার জন্য, যেমন ধরো আমি এখন তোমাদেরকে এখানে জেনারেলাইজ 10 থেকে 15টা পাওয়ারফুল ওয়ার্ড বলতেছি, ঠিক আছে, বাট তুমি যদি চাও যে পাওয়ারফুল ওয়ার্ড গুলো কি কি এইটা, তাহলে তুমি এখন পাওয়ারফুল ওয়ার্ড অফ সিভি এটা লিখে তুমি গুগল করলে পাবা। পাওয়ারফুল ওয়ার্ড ফর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট লিখলে তুমি সাপ্লাই চেইনের জন্য পাওয়ারফুল ওয়ার্ড পাবা। পাওয়ারফুল ওয়ার্ড ফর এইচআর প্রফেশন লিখলে তুমি এইচআর এর জন্য পাওয়ারফুল ওয়ার্ড পাবা। সো তুমি কিন্তু এগুলো পাবা, তুমি গুগল করেও এটা বের করতে পারো। আমরা যখন কোনো কোম্পানিতে রিক্রুট করা হয়, আসলে আমরা কোন ধরনের লোক খুঁজি? যাদের থেকে আউটপুট ভালো আসবে, আমরা সেই রকমের লোক খুঁজি। দেখো, প্রথম পাওয়ারফুল ওয়ার্ডটাকে কি বললাম আমরা? সলভড। সলভ মানে কি, যে তুমি কতগুলো প্রবলেম সলভ করছো। যেমন ধরো তুমি কোনো একটা মেশিনের একটা বড় ধরনের প্রবলেম তুমি সলভ করছো, অথবা তুমি হয়তো কোম্পানিতে একটা বড় ধরনের গ্রিভেন্স হয়েছে, তুমি একটা পলিসি বা তুমি একটা নিয়ম দিয়ে সেটাকে একটা নিয়মের মধ্যে এনে তুমি সেই প্রবলেমটা সলভ করছো। এক্স্যাক্টলি। প্রমোটেড, ধরো তোমার কোম্পানিতে আগে 6 রকমের প্রোডাক্ট ছিল, তুমি এখন নতুন আরেকটা প্রোডাক্ট লঞ্চ করতেছো, লাইক 10 মিনিট স্কুল ব্লগ। এটাকে রিসেন্টলি মনে হয় একটু আলাদা ভাবে, তারপরে 10 মিনিট স্কুলের লাইভ যে গ্রুপটা ছিল সেখান থেকে এখন আবার ইংলিশটাকে আলাদা করে নেওয়া হয়েছে। তাহলে কি আলাদা করে নেওয়ার পরে তোমরা যে কাজটা করতেছো সেটা কি প্রমোটেড 10 মিনিট স্কুল এর যে ইংলিশের যে গ্রুপটা আছে, তার মানে কি এখন একটা নতুন গ্রুপকে কিন্তু প্রমোট করছো, সেগমেন্ট অর একটা নিউ নতুন পোর্টফোলিও। একটা নতুন সেগমেন্ট, একটা নতুন পোর্টফোলিও। ওভারস করা মানে কি? ওভারস মানে পুরো জিনিসটা, যে একটা জিনিসের তুমি সার্বক্ষণিক তুমি মনিটরিং করতেছো। এই এখন হয়তো আমরা লাইভে আছি, হয়তো সন্ধ্যার দিকে আর কেউ লাইভে আসবে, হয়তো আজকে স্কুলের একটা ক্লাস হবে, আজকে হয়তো জেএসসির কিছু একটা হবে, আজকে হয়তো ক্যারিয়ার নিয়ে কিছু একটা হবে। এইটাকে অনলাইনেও চালাচ্ছো, আবার দেখা যাচ্ছে যে কোনো জায়গায়
মানে সামনাসামনি কোনো একটা সেমিনারেও হয়তো তুমি অ্যাটেন্ড করতেছো। সো জিনিসটা কি, তোমাকে কিন্তু এই সাইড ওই সাইড ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে চলা, যেটা Exactly. সবকিছু কিন্তু তোমাকে ওভারসো করতে হচ্ছে। এক্স্যাক্টলি। অ্যাডাপ্ট করা বলতে কি বোঝাচ্ছে? এখানে কি তুমি কি পাঁচটাই লিখবা? না আমি আরো আচ্ছা, ক্লাস থেকে লিখবো। আচ্ছা, ওভারসো বললাম তাই না? অ্যাডাপ্টেড এর বাংলা কি? খাপ খাওয়ানো। এক্স্যাক্টলি। খাপ খাওয়ানো বলতে আচ্ছা, অনেকে আবার বোর্ডটা একটু ঘোলা দেখছে, তো আমি যেটা করবো, আমি এটা বোর্ডে এখানে ছবি তুলে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তোমরা ক্লিয়ারলি দেখতে পারো যেখানে কোন কোন ওয়ার্ডের ব্যাপারে কথা বলা হচ্ছে। হ্যাঁ, অলরাইট, ওকে। আপনি বলতে থাকেন। আচ্ছা, তো যেটা হচ্ছে যে অ্যাডাপ্ট করা মানে কি? গ্রামীণ ফোনের এক্সাম্পল যদি দেই, হ্যাঁ। গ্রামীণ ফোনে কিন্তু বিশাল একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের টোটাল এমপ্লয়ীদেরকে পেপারলেস অফিসে আনা হয়েছিল। হ্যাঁ। পেপারলেস অফিস কিন্তু আমি ভাবতেই পারি না। মানে অফিস মানে কি, ইচ্ছা মতো কাগজে প্রিন্ট দিব, ইমেল টিমেল আসবে, কাগজে প্রিন্ট দিব। প্রিন্ট দিতে না যেতে পারলাম, তাহলে সেটা অফিস হলো কেন? তুমি চিন্তা করো, গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি, এত লোক, এত হাজার হাজার লোক, তাদেরকে কোনো কাগজপত্র না দিয়ে একটা অফিসে যে বসে বলা হলো যে এই আজকে থেকে এখানে অফিস করতে হবে, তোমাদের কোনো কাগজপত্র নাই। এইটার সঙ্গে খাপ খাওয়ানোটা, এটার পেছনে কত হাজার হাজার কাজ আছে, তুমি কি চিন্তা করতে পারতেছো? কতদিন, কতজনকে কতভাবে ট্রেনিং করানো লাগছে, কতভাবে পেপারলেস কাজের সঙ্গে হ্যাবিচুয়েটেড করানো লাগছে, নতুন নতুন আইডিয়া জেনারেট করা লাগছে। এটাকে ছোট ছোট ভাবে কি বলা হয়, এটাকে প্রোটোটাইপিং করা লাগছে, যে 5 জনে মিলে এটা করতে পারে কিনা একটু দেখি। সো এইভাবে কিন্তু জিনিসটা আস্তে আস্তে অ্যাডাপ্টেড। এক্স্যাক্টলি। পজিটিভিটি জিনিসটা কি? পজিটিভিটিটা ওই আগেরটার সঙ্গে একটু রিলেটেড। যেমন ধরো যে আজকে কোম্পানিতে তোমার সফটওয়্যার নিয়ে আসলো, কালকে থেকে কিছু লোকের মাথা গরম হয়ে যাবে যে সফটওয়্যার, আরে ধুত, সফটওয়্যার দিয়ে কোনোদিন কিছু হয় না, 10 মিনিট স্কুল, এটা কি, এই যে অনলাইন এগুলা কি করে, ভিডিও বানানো, সো এগুলো দিয়ে আসলে কিছু হবে না। এক্স্যাক্টলি। এটা কি, এটা হচ্ছে আলটিমেটলি একটা, তুমি টেকনোলজিকে চ্যালেঞ্জ করা বা নেগেটিভ কিছুর মধ্যে থেকে আলটিমেটলি খুব একটা লাভ নেই, ঠিক আছে? কারণ টেকনোলজির সঙ্গে চ্যালেঞ্জ করে তো আর পারা যাবে না। সো পজিটিভিটিটা গ্রো করা, একটা জায়গার মধ্যে একটা পজিটিভিটি গ্রো করা, মানুষের মধ্যে একটা নতুন ধারণা ইমপ্লিমেন্ট করা, যে না, আজকে থেকে তোমাদের মেশিনটা এইভাবে চলতো, কালকে থেকে তোমাদের এই নতুন জিনিসটা করা হয়েছে, এর মাধ্যমে তোমাদের জিনিসটা এইভাবে হবে। এটা হচ্ছে পজিটিভিটি। ইনিশিয়েটেড, এরপরের ওয়ার্ডটা হচ্ছে ইনিশিয়েটেড মানে কি? নতুন কোনো কিছু হাতে নেওয়া। নতুন কোনো কিছু হাতে নেওয়া বলতে কিরকম বোঝাচ্ছে? যেমন ধরো এই যে 10 মিনিট স্কুল আল্লাহ বাঁচায় রাখলে সামনের দিনগুলোতে হয়তো আরো নতুন 10 মিনিট স্কুল থেকে আরো নতুন উইংস হয়তো বেরোবে। অনেক রকমের উইংস হতে পারে, কর্পোরেট ট্রেনিং হতো 10 মিনিট স্কুল থেকে হইতেই পারে, কোনোটা তো অসম্ভব কিছু না, অনেক কিছু হতে পারে। সো এটা কি, একটা নতুন জিনিসের ইনিশিয়েটিভ নেওয়া। লাইভ ভিডিও, গত বছরেও তো আমি লাইভ ভিডিও কল্পনাও করতে পারতাম না। আয়মান, তুমি কল্পনা করতে পারতা কিনা আমি জানি না। লাইভ ভিডিও, এটা কি, এটা কিন্তু একটা নতুন ইনিশিয়েটিভ। এক্স্যাক্টলি। ঠিক আছে? প্ল্যান কি, আমরা একটা নতুন পরিকল্পনা নিলাম এবং সেই পরিকল্পনাটা অনুযায়ী আমরা কোম্পানিতে নতুন একটা জিনিস ইমপ্লিমেন্ট করলাম। যেমন ধরো প্ল্যান্ডের, তুমি বলো যে তোমার ধরো আজকে অফিস সেটআপটা একরকম, তুমি হয়তো আগামী মাসে নতুন একটা অফিসে যাওয়ার প্ল্যান করছো, তাহলে ওই প্ল্যানটা কিভাবে করছো, কতজনকে নিয়ে করছো, কেমন কি করছো, সো এইভাবে তোমাকে এটা হয়তো তুমি লিখলাম। ম্যানেজড, এক্স্যাক্টলি। ম্যানেজড মানে কি যে তোমার এতগুলো কাজ হচ্ছে, সেই কাজগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করছো, কতজনকে ম্যানেজ করছো। লিড, যারা একটু সিনিয়র পজিশনে 8 থেকে 10 বছর এক্সপেরিয়েন্স হয়ে গেছে, তাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে তাদের লিডারশিপ স্কিল, তাদের কমিউনিকেশন স্কিল, এই দুইটা স্কিল। লিডার, শোনো একটা কথা, যে নিজেই যদি তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি বেতন পায় কারা জানো? ডাক্তারও পায় না, ইঞ্জিনিয়ারও পায় না, উকিলও পায় না, ব্যারিস্টারও পায় না, পায় হলো তারাই যারা নিজেরা কাজ কম করে অন্যদেরকে দিয়ে কাজ বেশি করে আদায় করে নিতে পারে ইনে পজিটিভ ওয়ে। তার মানে এই না যে একেবারে বেদ দিয়ে ধরে কাজ আদায় করা, হ্যাঁ, ওইটা না। সো লিডারশিপ। আচ্ছা, আমি আরেকবার একটু বলছি, অনেকের বোর্ডটা না বারবার অনেক সময় ঘোলা হয়ে যাচ্ছে কোনো এক কারণে, আমি বুঝতেছি না যে বোর্ডটা ঘোলা হয়ে যাচ্ছে কেন। যারা বোর্ডটা ঘোলা দেখছো তাদের কিন্তু প্রতিটা ইয়েরে আমি ছবি তুলে নিচ্ছি, ছবি তুলে আমি দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার লিড করা মানে কি, যে তুমি কতজন লোকের টিমকে তুমি লিড করতেছো। হ্যাঁ,
তুমি কি 5 জনের টিম লিড করো, না 10 জনের টিম লিড করো, না Exactly. 30 জনের টিম লিড করো, না 50 জনের টিম লিড করো? এরপর কি এরপরটা হচ্ছে ইমপ্রুভ। এক্স্যাক্টলি। এই যে একটু আগে স্ক্রিন ঘোলা ছিল, এখন আমরা নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছি, এখন দেখো স্ক্রিন হয়ে গেছে। ইমপ্রুভ। এক্স্যাক্টলি। ঠিক আছে, ছবি তুলে পাঠানো হচ্ছে। ছবি তুলে পাঠানো হচ্ছে। ইমপ্রুভ, নতুন ইনিশিয়েটিভ নিয়ে ইমপ্রুভমেন্ট করে দিচ্ছি, নগদ একদম, মানে দেরিও নাই। ঠিক আছে, কাজ হতে হবে সব এরকম নগদ। সো তুমি একটা জায়গায় জয়েন করলা, একটা কোম্পানিতে জয়েন করলা, অথবা তোমার ইউনিভার্সিটিতে তুমি আছো, তুমি একটা নতুন ক্লাবের ইনিশিয়েটিভ নিয়েছো। তুমি হয়তো আগে, যেমন আমাদের এমআইএসটি তে আগে মনে হয় রোবোটিক্স ক্লাব ছিল না, এখন হয়তো একটা রোবোটিক্স ক্লাব নেওয়ার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এখন নতুন নতুন ক্লাব হচ্ছে। আমাদের ইউনিভার্সিটির কথা বলি বা অন্যান্য ইউনিভার্সিটির কথা বলি, অথবা তোমাদের কথাও বলি, যার কথাই বলি না কেন, নতুন কোনো একটা কিছুর ইনিশিয়েটিভ নাও। আইমান মনে হয় এর মাঝখানে একটা ভিডিওর মধ্যে বলতেছিল যে গ্রুপের থেকে লাইভে গিয়ে সবাইকে স্টাডি করানো, এটাও কিন্তু একটা নতুন ইউনিভার্সিটি নিজেদের গ্রুপ থাকে না, পরীক্ষার আগের দিন ওই গ্রুপের মধ্যে থেকে একজন লাইভে যে পুরো পরীক্ষার পড়াটা পড়া দিচ্ছে। এখন তো জামানা এরকম হয়ে গেছে। আর আমাদের সময় কি হইতো, মানে পরীক্ষার সময় না পরীক্ষার সময় এইভাবে পরীক্ষা দিত, হ্যাঁ পারলে তো এই যে মানে ছাতা ফুটায় পরীক্ষা দিতে বসে, যাতে করে কেউ দেখে না পারে। হ্যাঁ, একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এই লোকগুলা যে এখন কি, মানে যারা এই জিনিসটা প্র্যাকটিস করতো, তারা যে এখন কি হতাশার মধ্যে আছে এই 10 মিনিট স্কুল আসার পরে, বলার বাইরে। আচ্ছা, ইনোভেটিভ মানে কি? একটা নতুন আইডিয়া নেওয়া। যেমন ধরো, তোমাদের অনেকের স্কুলে তোমরা এই কাজটা করতে পারো। কিরকম? স্কুলের ওয়াশরুমে ফ্ল্যাশে যে পানিটা থাকে, সেই পানিটা ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে আবার রিসাইকেল করে ওই পানিটাকেই আবার ফ্ল্যাশের জন্য ইউজ করা। এটা কি একটা ছোট প্রজেক্টের মতো হইলো না? তোমাদের স্কুল বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, এটা একটা ছোট প্রজেক্ট হয়ে গেল না? সো তোমরা এরকম নতুন একটা জিনিসের একটা ইনিশিয়েটিভ নিলা, ইনিশিয়েটিভ নিয়ে তোমরা এটা কমপ্লিট করে দিলা। উল্লেখ করো এটা। এটা কিন্তু, এটাকে যদি তুমি একটু কর্পোরেটের ক্ষেত্রে যদি একটু বড় করে ধরো, তাহলে এটা কিন্তু ইটিপি প্ল্যান। এক্স্যাক্টলি। তার মানে তুমি একটা বড় কাজ করে ফেলছো। তার মানে তুমি কর্পোরেটে যখন ঢুকবা, তুমি অনেক বড় বড় ধরনের এরকম নতুন নতুন প্রজেক্ট তুমি ইনিশিয়েটিভ নিতে পারবা এবং ইমপ্লিমেন্ট করতে পারবা। আচ্ছা, এরপর কি আছে? এরপরে হচ্ছে ট্রেন্ড কিন্তু তোমার লিডারশিপ ক্যাপাবিলিটির একটা অন্যতম মানে বড় টুলস। তুমি নিজেই জানো তাহলে তো হবে না, তোমাকে মানুষকে শেখাতে হবে। তুমি নিজে যদি সবকিছু জেনে বসে থাকো তাহলে কিন্তু হলো না। তুমি কতজন লোককে ট্রেন আপ করছো, কিসের উপরে ট্রেন আপ করছো? কোনো একটা সোশ্যাল ওয়ার্ক করো, মানুষকে হেল্প করো, কোনো না কোনো একটা কিছু করো, সেটার উপরে একটা টিম গড়ে তোলো, সেই টিমের লোকগুলোকে ট্রেন আপ করো। মানুষের, আমাদের এই যে ইন্টারভিউ বোর্ডের সামনে যে নার্ভাসনেস বা নিজেদের মধ্যে যে ভয়, এই ভয়গুলো রিমুভ করার সবচেয়ে বড় উপায়টা কি জানো? বড় উপায়টা হচ্ছে অন্যকে শেখানো। একদম সহজ। তুমি মনে করো যে আজকে তুমি একটা নতুন জিনিস শিখলা। ধরো আজকে তুমি রোড পারাপার হওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় কি কি সেফটি তোমার মেইনটেইন করা উচিত, তুমি মনে করো আজকে এটা শিখলা। যে তুমি তোমার বাসার দারোয়ানকে তুমি এটা শিখাও। তোমার বাসার দারোয়ান তো এটা বলতে পারবে না যে আমি তোমার মতো টিচারের কাছ থেকে শিখবো না। এটা তো তোমার উপরের লেভেলের লোক বলতে পারবে যে তোমার মতো টিচারের কাছ থেকে আমি শিখবো না। কিন্তু তোমার থেকে যারা একটু পেছনে পিছায় আছে, যারা একটু জুনিয়র আছে, তারা কিন্তু কেউ বলতে পারবে না যে আমি তোমার কাছ থেকে শিখবো না, বরং দে উইল অ্যাপ্রিশিয়েট। এবং তুমি ওদেরকে শিখাতে তোমার ভিতরে ভয়গুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে, এবং একটা সময় গিয়ে তুমি উপর নিচে আগে পিছিয়ে সব দেখতে পাবেন, সব পাবা। বিল্ড কোম্পানিতে আগে একটা কিছু ছিল না, সেই জিনিসটা তোমরা নতুন করে তৈরি করছো। তোমাদের স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে হয়তো আগে গার্ডেন ছিল না, তোমরা একটা খুব চমৎকার একটা গার্ডেন তৈরি করলাম। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। কিন্তু মানে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো খুব হাইলি অ্যাপ্রিশিয়েটেড হয়। এটাকে যে যাই বলুক আর যাই ভাবুক না কেন, অলস লোক, একটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে গিয়ে যে সমালোচনা করা কঠিন, আলোচনায় মানে সমালোচনা করা সহজ, আলোচনায় আসা কঠিন। আর লোকে কি ভাববে তা যদি আমিই ভাবি, তাহলে লোকে ভাববে কি? এটা হচ্ছে একেবারে লাইফ চেঞ্জিং কোড। হ্যাঁ, সো তুমি এখন একটা জায়গায়, মানে তুমি হয়তো তোমার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে একটা ফুলের বাগান করার ইনিশিয়েটিভ নিছো, সেটার জন্য টিম রেট তৈরি করছো, বাগান করার জন্য কি কি গাছ লাগবে সেগুলো সিলেক্ট করলা, একটা বাগান করলা। তোমাকে মাঝখানে অনেকে অনেক বাজে কথা বলবে,
তুমি এটাতে বদার হওয়ার দরকার নেই। True. বাগানটা যখন হবে তখন দেখবা যে ওই লোকরাই বিকালবেলায় হাঁটতে সেই জায়গায় আসবে। তখন তোমার যদি মানে ব্যবসায়ী গিয়া যদি মাথায় থাকে 10 টাকা টিকিট ধরে নিতে পারে। রাইট। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ইন্ট্রোডিউসড। ধরো কোম্পানিতে আগে একটা জিনিস ছিল না, তুমি হয়তো একটা নতুন পলিসি ইন্ট্রোডিউস করছো, তুমি হয়তো নতুন একটা প্রসেস ইন্ট্রোডিউস করছো, Right. তুমি হয়তো নতুন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছো, তুমি হয়তো নতুন 5 জন ডিলার ডিস্ট্রিবিউটর ক্রিয়েট হ্যাঁ। করছো। এটা আমি বলছি তুমি যখন জব মার্কেটে ঢুকবা হ্যাঁ। তখনকার কথা। আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে সিভির মধ্যে একটু আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করে আমার একটা কথা মাথায় আসছে, তো আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে রিজিউমের মধ্যে এন্টারপ্রেনিউরশিপ স্কিলটা একটু কম দেখানোই ভালো। আচ্ছা। কারণ কি, জব মার্কেটে কেউ যখন যাবে কেউ চায় না যে তার এন্টারপ্রেনিউরশিপ স্কিল খুব একটা ভালো হোক। হুম। একদম ট্রু, হুম। একদম ট্রু। কারণ হচ্ছে কি, যাদের এন্টারপ্রেনিউরশিপ স্কিল থাকে তারা অনেক সময় জব ছেড়ে চলে যায়। True. তাদের মন মানসিকতাটা একটু ওই দিকে থাকে। হুম। আমি বলবো না এন্টারপ্রেনিউরশিপ স্কিল খারাপ, এন্টারপ্রেনিউরশিপ স্কিল তো অবশ্যই সবার আগে। হুম। বরঞ্চ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে এন্টারপ্রেনিউর তৈরি হয়, যাতে চাকরি আমরা তৈরি করতে পারি, চাকরি খোঁজাচ্ছে চাকরি তৈরি করতে পারা। True. কিন্তু সবার ক্ষেত্রে তো এটা সম্ভব সম্ভব হয়ে না। ওঠে না, যার কারণে আমাদের জব করতে হবে। আবার মাঝে মধ্যে আমাদের মনের মধ্যে ওই যে সুপ্ত এন্টারপ্রেনিউর হতে পারার একটা আকাঙ্ক্ষা থাকে। এই জিনিসটা সিভির মধ্যে উল্লেখ করলে যে লোকটা এইচআর এ জব করছেন হ্যাঁ। উনিও কিন্তু জবই করছেন। রাইট। সো উনি কিন্তু এই জিনিসটাকে একটা ওইভাবে দেখবেন। কারণ কি, উনি যদি এখন তোমাকে জয়েন করায় আর তুমি যদি 6 মাস পরে চলে যাও, প্রথম ঝাড়িটা কিন্তু উনি খাবেন। ট্রু। সো উনি কখনোই চাবে না যে এমন কাউকে নিতে যার কারণে ওনার 2 দিন পরে ঝাড়ি খেতে হচ্ছে। এটা একটু ইম্পর্টেন্ট। সো কেউ যদি কোনো এন্টারপ্রেনিউর হয়ে থাকো বা কেউ যদি কারো যদি কোনো বিজনেস থেকে থাকে বা কিছু মানে কোনো জায়গায় ইয়ে করতে থাকে, তাহলে তুমি কি, বিজনেস তো ভাই তোমারই, তুমি তো ওই কোম্পানির মালিক, তুমি তো ওই দোকানের মালিক, কিন্তু তুমি ওইটাকে মালিক না লিখে ওইটাকে ম্যানেজার ট্যানেজার একটা যে কোনো একটা পদবি নিয়ে তুমি ওখানে কি কি কাজ শিখছো, কি কি লিড করছো, কি কি নতুন নতুন ইনিশিয়েটিভ নিছো, কোন কোন প্রোডাক্ট সার্ভিস কি কি জিনিস পরিচালনা করছো, ওই অ্যাঙ্গেলে কথাগুলোকে তোলো। ট্রু। যে একেবারে এন্টারপ্রেনিউর এইটা লিখে বসো না। আচ্ছা, এরপর কি, এরপরেরটা হচ্ছে স্ট্রেংথেন। আগে হয়তো একটা সিস্টেম, আগে হয়তো একটা জিনিস দুর্বল ছিল, যেমন যারা টেলকোতে কাজ করে, তাদের ক্যারিয়ারের একটা বড় সেগমেন্টই গেছে নেটওয়ার্কের 2G থেকে 3G তে। এক্স্যাক্টলি। সো আমরা স্ট্রেংথেনটাও কভার করব। ঠিক আছে, স্ট্রেংথেন। তারপরে হচ্ছে ডাইরেক্টেড কি, যেমন ধরো যে এখন মনে করো যে একটা নতুন প্রোডাক্ট আসছে, এখন একটা নতুন সার্ভিস আসছে, সেই সার্ভিসটাকে নিয়ে মানুষের দূরে দূরে যাওয়া, ডাইরেকশন দেওয়া। একটা প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টের বিভিন্ন মালামাল বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটা সোর্সিং করা, প্রকিউরমেন্ট হ্যান্ডেল করা, সেই প্রজেক্টটা উঠানো, এর প্রত্যেকটা জায়গায় ডাইরেকশন দেওয়া। এক্স্যাক্টলি। ঠিক আছে। এরপরটা হচ্ছে তোমার পারসুয়েটেড মানেটা হলো গিয়ে যে পারসুয়েটেড। তারপরে হচ্ছে পারসুয়েটেড মানে কি জানি, যে তোমার হচ্ছে অন্য কাউকে পারসু করা। সো এইরকম কি কি কাজ করা হয়েছে, যে কাকে কাকে তুমি কি কি কাজে কখন কোন কোন জায়গায় পারসু করছো। অর্গানাইজড তো যে ইভেন্ট অর্গানাইজার মতো। তারপরে হচ্ছে প্রজেক্টেডটা অনেকটা ফোরকাস্টিং এর মতো, যে তুমি তোমার মানে এই জিনিস লাগতো, এটাকে তুমি কিভাবে প্রজেক্টেড করতে। লাস্টেরটা হচ্ছে অ্যাসেসড, মানে ওই যে মনিটরিং ম্যানেজড, এটার সঙ্গে অ্যাসেসটা মিলে যায়। এক্স্যাক্টলি। একটু আমি এখানে বলি, সেটা হচ্ছে আমরা যারা ফ্রেশার তাদের অনেকের মধ্যে কমন কি, আমরা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি, তাই না? সো একই দেখো, একটা ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু তোমার সেলস আছে, মার্কেটিং আছে, অনলাইন আছে, তারপরে তোমার ইনভাইটেশন পাঠানো আছে, অ্যাকাউন্টিং আছে, এইচআর আছে। কর্পোরেটের তুমি যদি প্রত্যেকটা সাপ্লাই চেইন আছে, সোর্সিং আছে, ডিজাইন আছে, হ্যাঁ, প্রতিটা জিনিস আছে। সো যেমন ধরো তুমি এখন একটা ইভেন্ট অ্যারেঞ্জ করছো, এইবার তুমি ফাইন্যান্সের পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবা, তাহলে তুমি ইভেন্টের মধ্য থেকে তুমি কিভাবে তুমি তোমার সিভিটা সাজাবো। তখন আমি ইভেন্টটা অ্যারেঞ্জ করছি, ইভেন্টটা অ্যারেঞ্জ করার জন্য প্রত্যেকের ধরো একটা ফি ছিল 200 টাকা করে। সো কে টাকা দিচ্ছে, কে কখন টাকা দিবে, কার কয় টাকা বাকি পড়লো, মোট কয় টাকা জমা পড়লো, এই কয় টাকার মধ্যে থেকে কয় টাকা স্টেজ বানাতে যাবে, কয় টাকা এটা বানাতে যাবে, এইটার টোটাল বাজেট, কোন জায়গা থেকে আমি কাকে দিয়ে কনসার্ট করাবো, কাকে দিয়ে ট্রেনিং করাবো, তাকে কয় টাকা দিয়ে ডাকবো,
মানে কি তোমার কথাবার্তা সব ওই টাকা পয়সা কেন্দ্রিক ঘুরায় ফিরায় তুমি যদি ওইখান থেকে ইয়ে করো তখন কিন্তু এটা তোমার ওইটার সঙ্গে মিলে যাবে। Exactly. ধরো তুমি এবার এখান থেকে তুমি এবার ওই ফাইন্যান্স না, এবার তুমি সাপ্লাই চেনে আসো, একই ইভেন্ট ম্যানেজমেন্টের থেকে তুমি এখন Supply সাপ্লাই chain। চেনে। তাই কি আরে স্যার আমার এই তো আপনি নিবেন, কেন নিবেন? কারণ হচ্ছে এই ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য যা যা দরকার, প্রথম সাপ্লাই চেন আমি শুরু করছিলাম হলো হল রুম কবে ফাঁকা আছে এইটা আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এইটার অ্যাভেলেবিলিটি নিশ্চিত করছি। প্রথম সাপ্লাই চেন। Right. দ্বিতীয় সাপ্লাই চেন সাউন্ডিং সিস্টেম রেডি করছি, হ্যাঁ। স্টেজ সাজাইছি, স্টেজ সাজানোর জন্য কোথা থেকে কারা কারা আসবে সেটা তাদেরকে দেখছি, manage করছি। তাদেরকে ম্যানেজ করছি, ক্যামেরা ম্যানেজ করছি, ভিডিও ম্যানেজ করছি, লোকজন ম্যানেজ করছি, ভলান্টিয়ার রেডি করছি। হ্যাঁ। আবার এটা যখন সবকিছু গোছানো হয়েছে তখন আবার তাদেরকে কেউ কোনো ডিউ আছে কিনা এটা রেডি করা, কোনো সমস্যা হলে 5 মিনিটের মধ্যে সাপোর্ট দেওয়া নিশ্চিত করছি। রাইট। কারা দুপুরে কি খাওয়াবো, সকালের নাস্তা কি হবে, বিকালের নাস্তা কি হবে, কি হলো এটা সবগুলো Supply chain। সাপ্লাই চেন। আসলে একটু এইচআর ওই একই ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। এবার তুমি আসবে এইচআর, এইচআর। তাহলে এইচআর এর জন্য কি দরকার? এইচআর এর মানে কি পিপল ম্যানেজমেন্ট। রাইট। তো আমি 250 লোক নিয়ে ইভেন্ট অ্যারেঞ্জ করছি, হ্যাঁ। তাদের কখন কাকে ইনভাইটেশন করতে হবে, এই ভাই আপনি কি ফার্ম গেট পর্যন্ত নাকি কারণ বাজার পর্যন্ত, হ্যাঁ। আমরা কিন্তু বসে আছি ভাই আপনি না আসলে স্টেজে উঠবো না। হ্যাঁ। এই যে কমিউনিকেট গুলো করা, প্রিন্সিপালের সঙ্গে কমিউনিকেট করা, অর্গানাইজেশনের সঙ্গে কমিউনিকেট করা, তারপরে ওই যে কি জানি বলা হয় যে থার্ড পার্টি যারা আসছে Exactly। তাদের সঙ্গে কমিউনিকেট করা, মানে কি প্রত্যেকটা স্টেজে তুমি কি পরিমাণ মানুষের সঙ্গে কথা বলছো, কি পরিমাণ মানুষের সঙ্গে যোগাযোগ করছো, কি পরিমাণ মানুষকে তুমি ডিল করছো, হ্যান্ডেল করছো, এটা হলো এইচআর এর ফার্স্ট। এক্স্যাক্টলি। সেলস কি ব্যাপার, 300 জনের একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে যে আমি স্যার 350 লোক এনে ফেলছি। তার মানে কি যে তোমাকে যে টার্গেটটা দেওয়া হচ্ছে তার থেকে আরো বেশি করে আর একটু বেশি করছো। Right। এই লোকগুলোকে আনার জন্য তোমাকে তাদের সঙ্গে কমিউনিকেট করতে হয়েছে, কারোর সঙ্গে যে দেখা করতে হয়েছে, ফোনে কথা বলতে হয়েছে, কার্ড পাঠাতে হয়েছে, ফেসবুকে অ্যানাউন্স করতে হয়েছে, Right। বুস্ট আপ করতে হয়েছে। Right। সো তুমি দেখো যে তুমি যদি এক ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, এখান থেকে কিন্তু পুরা কর্পোরেটের এমন কোনো কিছু বাদ নাই যা কিন্তু এর মধ্যে নাই। কিন্তু তোমাকে ঘুরায় লেখাটা তোমাকে বুঝতে হবে। ট্রু ট্রু। আর লাস্টে আরেকটা জিনিস যেটা যে 10 মিনিট স্কুলের যে ব্লগে আমার নিজেরই তো অনেকগুলো সিভি নিয়ে রাইট আপ ছিল, সবগুলো লেখাই মোটামুটি অলরেডি কিন্তু কমেন্ট সেকশনে সবগুলো লিংক দিয়ে দেওয়া হয়েছে, Link যারা দিয়ে জানতে দেওয়া চাও হয়েছে। সবগুলো কিন্তু কমেন্টে লিংকগুলো দেখতে পারবে। হ্যাঁ। আর শুরুতে আরেকটা যেটা জিনিস বলা হয়েছে যে লিঙ্কডইন প্রোফাইলটা, হ্যাঁ হ্যাঁ আমাকে লিঙ্কডইনে হচ্ছে নিয়াজ আহমেদ হ্যাঁ এই নামে পাওয়া যাবে, ঠিক আছে? এন তুমি একটু লিখে দেবে ভাই হ্যাঁ, কাইন্ডলি, sure। তাহলে তোমার হাতের লেখা সুন্দর তো। NIAZAHMED নিয়াজ আহমেদ এই নামে আমাকে লিঙ্কডইনে পাওয়া যাবে। রাইট। আচ্ছা, আর আমার অনেক লেখাই 10 মিনিট স্কুলে আরো আসবে, এক্স্যাক্টলি সামনে চলে আসবে অনেক খুঁটিনাটি বিষয়ের উপরে। আমি গতকালকেও আমাদের লিঙ্কডইনে 100 লেখা আপলোড করছি, আচ্ছা আচ্ছা মানে নতুন 100 লেখা আমার আপলোড করা আচ্ছা। হয়েছে। তো কারো যদি কোনো কিছু, কেউ যদি আমার কোনো লেখা বা আমার কোনো কিছু পড়ে যদি উপকৃত হয়, হ্যাঁ ইউ আর মোস্ট ওয়েলকাম। প্লিজ নিয়াজ ভাইকে জানাও। এন্ড আমরা লাস্টে কয়েকটা বলতে যাচ্ছি হ্যাঁ, সিভি বলো। কিলার, কয়েকটা ছোট করে যদি সিভি কিলার কয়েকটা পয়েন্ট বলে দিতেন তাড়াতাড়ি। আচ্ছা, সিভি কিলারটা কি? যেমন ধরো যে সিকিং, লুকিং ফর, তারপরে যেমন ধরো যে নিজেকে অ্যাপ্রেজ করে করে কোনো কথা বলা, যেমন অনেকে আছে না লেখে যে প্রোভেন ট্র্যাক রেকর্ড অফ 10 ইয়ার্স। হ্যাঁ এখন তুমি দেখো যে সেকিং মানে কি, সেকিং, লুকিং ফর এ পজিশন, সার্চিং, এগুলো না সবই আলটিমেটলি দুর্বলদের শব্দ। সেকিং এর বাংলা মানে কি জানি না, খুঁজছি। এখন ভাই মানে তুমি দেখো যে তুমি একটা ক্যারিয়ার অবজেক্টিভ লেখা শুরু করবা, তার মধ্যে যদি তুমি লেখো যে তুমি দেখতেছো, তুমি খুঁজতেছো, তুমি সিকিউর করার চেষ্টা করতেছো, হ্যাঁ তুমি পজিশন হোল্ড করার চেষ্টা করতেছো, সিকিউরিংটা লিখছো, একটা আছে সিকিউরিং, তারপরে হচ্ছে লুকিং ফর, সার্চিং, লুকিং ফর এ পজিশন মানে মানুষজন ক্যারিয়ারে ঢোকার আগেই পজিশন চেয়ে বসে, এগুলা বিপজ্জনক। সো এই জিনিসগুলো। আর কিছু জিনিস আছে কি যে অনেকে লেখে যে আমি মানে খুব অনেস্ট, হার্ড ওয়ার্কিং, হ্যাঁ এটাকে কি বলে সেলফ অ্যাপ্রেজ। হ্যাঁ ভাই, তোমার সেলফ অ্যাপ্রেজ তো হবা কিসের মাধ্যমে? তোমার যদি কাজ থাকে, তুমি যদি ওই 1000 লোককে নিয়ে যদি তুমি একটা ইভেন্ট ভার্সিটিতে অ্যারেঞ্জ করতে পারো, তো তুমি যে হার্ড ওয়ার্কিং ওইটা বুঝতে আমার সময় লাগে না,
ওইটা তোমার আলাদাভাবে লিখে দেওয়া লাগবে না যে হার্ড ওয়ার্কিং তুমি যে অনেস্ট এটা আলাদাভাবে লেখা লাগবে না। বিশেষ করে যে লোক বেশি ডিসঅনেস্ট সে সবার আগে বলে আমি অনেস্ট, এটা খেয়াল করছো? সো এইগুলো হচ্ছে তোমার সিভির কিলার ফ্রেজ, এগুলো হচ্ছে দুর্বলদের ওয়ার্ড। দুর্বল কোন শব্দ সিভির মধ্যে থাকা যাবে না, স্ট্রং ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। সিভির ক্যারিয়ার অবজেক্টিভটা হতে হবে শুধুই কাজ করার ইন্টেনশন। একটা জিনিস সেটা হচ্ছে প্রেজেন্টলি তুমি যে জবে কাজ করছো সেই জবের যখন জব ডেসক্রিপশন লিখবা তখন তোমাকে লিখতে হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। আর যখন তুমি এর আগের জব ডেসক্রিপশন গুলো লিখবা তখন তোমাকে লিখতে হবে ভার্বের সঙ্গে ইডি যোগ করে। সো এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, আমি যেহেতু আসলে মানে সিভি রাইটিংটা একটা ম্যাসিভ জিনিস, এত সংক্ষিপ্ত সময়ে কভার দিতে চেষ্টা করতেছি আমরা যতটুকু সম্ভব। অনেকে ইংরেজি লেখা যে আইমান ইউ কাম টু মাই হোম আই উইল ইট ইউ, হ্যাঁ তারপরে হয়তো তুমি বললা যে ভাইয়া লিটিল লিটিল ট্যাংরা পুটি বাট কাটা মেনি মেনি, তাই ইটিং করে আসতে লেট হয়ে গেল। সো এই ধরনের ইংরেজি কিন্তু খুবই হরিবল। সিভির মধ্যে 2 লাইন 4 লাইন যে চাই লেখো, কারেক্ট স্পেলিং, কারেক্ট গ্রামার, স্পেলিং গুলো যেন ঠিক। আবার আরেকটা জিনিস কি, আমি আইমান এমনও পাইছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বড় ভাই ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তার সিভি নিয়ে কপি করছে, সবই ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক না। এমনও পাইছি আমাদের স্টুডেন্টরা এসব ভুল করবে না, কারণ ইনশাআল্লাহ আমি তারপরে সবগুলো ধরা দিচ্ছি। হ্যাঁ আরে ভালো ইংলিশ পারে, দে উইল নট ইট ইউ। না আমি খুব সুন্দর করে ওদেরকে ইংলিশ পড়াই। আমাদের যারা দেখতেছে তারা সবাই ইংলিশে খুবই ভালো, গুড। আর এদের যারা যারা দেখছে আজকে সবার যদি আপনি ইংলিশে সিভি দেখেন আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সিভি কিভাবে লিখতেছে। মাশাআল্লাহ, তোমাদের জন্য হার্ড, আমার স্টুডেন্ট অনেক ভালো, গুড। আমি আশা করি যে সবাই মোটামুটি ভাবে চমৎকার ইয়ে করবে। আচ্ছা, আমি একটা জিনিস একটু ইয়ে করতে চাই, সেটা হচ্ছে সবার শেষে যেটা হলো যে আমি তো মানুষের সিভি লিখে দিই, ঠিক আছে, কিন্তু আমি একা তো আর সবার সিভি লিখতে পারবো না, আর আমার সেটার ইন্টারেস্টও নাই। তোমরা একটা জিনিস যদি তোমরা করতে পারো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে তোমরা তোমাদেরকে এই আজকের এই লাইভ প্রোগ্রামটা দেখার পরে যারা সিভি পাঠাবে এদের মধ্যে থেকে, মানে যারা সিভি পাঠাবে এদের, তোমরা যদি এদের সিভি গুলোকে জিপ করে আমার কাছে তোমরা যদি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে আমি সেখান থেকে সিভি দেখে এর মধ্যে থেকে যে একজন বেস্ট হবে তাদেরকে একটা আকর্ষণীয় গিফট দিয়ে দিলাম। ডান ডিল। তাহলে আজকে গ্রেট। সো যারা যারা ভিডিও দেখতেছো বা পরবর্তীতে দেখবা সবাই 10 মিনিট স্কুলের পেজে তোমাদের সিভিটা সুন্দর করে লিখে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়ার পরে আমরা সবগুলো পেজে আপলোড করা, না মেসেজে আপলোড করলে আমরা মেসেজে আপলোড করলে এটাকে কেউ একজন, হ্যাঁ আমাদের টিমের মানুষ সবগুলো একখানে করে জিপ করে আপনাকে পাঠিয়ে দিল। আপনাকে টাইম নিয়ে 100 থেকে 150 এর মতো বা 200 300 400 500 যাই হোক না, আমি পরে পাঠিয়ে দিলাম। তো আমার বেস্ট যারা সিভি হবে, বেস্ট 1টা 2টা 3টা এরকম সিভি যার হবে তাদেরকে আমরা পুরস্কৃত করা হবে। থ্যাংক ইউ সো মাচ। আবার আমরা স্কুলের মাধ্যমেই পৌঁছে দিব। থ্যাংক ইউ সো মাচ। সো আই গেস আমাদের সিভি রাইটিং এর আইডিয়াগুলো অনেক ক্লিয়ার হয়েছে, এবং যারা যারা আমাদের এইখানে দেখলা ক্লাসটা তারা প্লিজ বলছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সফটওয়্যার স্কিলস, সফট স্কিলস যাই বলো না কেন সবগুলো শেখার জন্য 10 মিনিট স্কুলের স্কিল ডেভেলপমেন্টের সেগমেন্ট আছে, ওখানে যাও। আমাদের লিংক অলরেডি কমেন্টে দেয়া আছে, এবং ওখান থেকে দেখলেই তুমি সবকিছু জেনে যেতে পারবে, এবং তোমার সিভিতে এই সব জায়গাগুলোতে আরো অনেক সুন্দর করে অনেক কিছু লিখতে পারবে। সো প্লিজ স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে যাও, নিজেকে ডেভেলপ করো, সফটওয়্যার শিখো, স্কিল ডেভেলপমেন্ট অন্য জিনিসপত্রগুলো শেখো, নিজেকে ডেভেলপ করো। কারণ তুমি যখন নিজেকে ডেভেলপ করতে পারবে তোমার সিভিটাও ডেভেলপড হবে, আমি সিভি থেকে ড্রিম জব পেতে পারবে। আমি একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকদিন নিজেই নিজেকে চ্যালেঞ্জ করো। তুমি যদি গতকালকের থেকে আজকে নিজেকে 1% ডেভেলপ করতে না পারো তাহলে আজকে তুমি মৃত। এক্স্যাক্টলি, সিম্পল। আই হোপ আমরা কেউ আর মৃত হব না, আমরা সবাই জীবিত থাকবো, স্কিল ডেভেলপমেন্ট থেকে সবকিছু শিখবো, সবার জন্য একটা হার্ট। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।